আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদেরকে স্বাগতম। আজকে উদ্ভিদ সাহিত্য তত্ত্বের যে সালোক সংশ্লেষণ যে পার্ট নাম্বার 3 নিয়ে আলোচনা করব আজকে আমরা। তোমরা জানো যে সালোক সংশ্লেষণ ইতিমধ্যে আমরা 2টা ক্লাস নিয়ে নিয়েছি। আজকে 3 নাম্বার ক্লাস সালোক সংশ্লেষণের উপর। আর উদ্ভিদ সাহিত্য তত্ত্বের উপর অনেকগুলাই ক্লাস হয়েছে, লিঙ্ক দেওয়া আছে এই লাইভের ক্যাপশনে, লিঙ্ক দেওয়া আছে, দেখবা যে উদ্ভিদ সাহিত্য তত্ত্বের সবগুলো ক্লাস তোমরা সিরিয়ালে পাই যাবা। আর সালোক সংশ্লেষণের এটা 3 নাম্বার ক্লাস। সালোক সংশ্লেষণ তো তোমরা জানো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অবশ্যই সৃজনশীলের প্রশ্ন আসবেই আসবে। এই সালোক সংশ্লেষণ থেকে অবশ্যই সৃজনশীলের প্রশ্ন আসবে, সো খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে আমরা সালোক সংশ্লেষণের পার্ট 3 নিয়ে আলোচনা করব। তোমরা জানো গত ক্লাসে আমরা সালোক সংশ্লেষণের ফটো সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? ফটো সিস্টেম। তোমরা জানো গত ক্লাসে ভাইয়া বলছিলাম যে ফটো সিস্টেমের 3টা অংশ। আমি বলছিলাম ফটো সিস্টেমের কয়টা অংশ? 3টা অংশ। একটা অংশ বলছিলাম লাইট হারভেস্টিং পার্ট বা কমপ্লেক্সও বলে। লাইট হারভেস্টিং পার্ট বা কমপ্লেক্স, যেটা আলো শোষণ করবে। হারভেস্ট মানে কি? কোনো কিছু শোষণ করা। তো এই অংশটা সূর্যের আলো শোষণ করবে এবং সূর্যের আলো শোষণ করে একটা মেইন বিক্রিয়ার কেন্দ্র আছে, সেখানে পাঠিয়ে দিবে। এটা ছিল কি? বিক্রিয়ার কেন্দ্র, বা ইংরেজিতে বলে রিঅ্যাকশন সেন্টার। এটাকে বাংলায় বলে আলোক শোষণ অংশ, এটাকে ইংরেজিতে বলে রিঅ্যাকশন সেন্টার। তো ফটো সিস্টেমের আমি গত ক্লাসে এগুলো পড়াইছি। যারা গত ক্লাস করছো, ইউটিউবেও দিয়ে দিছি, তারা তো অবশ্যই এগুলো বুঝতেছ। আর যারা করো নাই তারা গত ক্লাস অবশ্যই আগে করবা, তারপর এটা বুঝতে পারবা। বিক্রিয়া কেন্দ্র ছিল ক্লোরোফিল এ, এবং লাস্ট অংশটা ছিল আমি বলছিলাম ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আমি এই 2টা নিয়ে আলোচনা করছিলাম, বাট এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নিয়ে আমি আর আলোচনা করি নাই। তো আজকে আমরা কিন্তু এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নিয়ে আলোচনা করব। তো ফটো সিস্টেমের মোটামুটি 3টা অংশ আছে। একটি হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, যেটা মূলত
বিভিন্ন পিগমেন্ট থাকে এখানে যেগুলো সূর্যের আলো শোষণ করে, যেমন আমি গত ক্লাসে দেখেছিলাম। এখানে ক্যারোটিনয়েডস থাকে, এখানে ক্লোরোফিল বি থাকে, ফাইকোবিলিন থাকে। এরা অ্যান্টেনা পিগমেন্ট বলে, দেখে এরা অ্যান্টেনার মতো এই সংকেত গ্রহণ করে মেইন জায়গায় পাঠিয়ে দিবে। মেইন জায়গাটা হচ্ছে এটা, কেন্দ্রকেই তো আমরা মেইন জায়গায় বলি, কেন্দ্রকে আমরা মেইন জায়গা বলি, ঠিক আছে। আর মেইন জায়গাটা থাকে হচ্ছে ক্লোরোফিল এ। যেমন এখানে যে বিক্রিয়ার কেন্দ্রতে থাকে সেটা কে বলতো? ক্লোরোফিল এ, গত ক্লাসেই বলছি। আর এখানে মূলত থাকে, যেমন ধরো এখানে থাকে ক্যারোটিনয়েডস পিগমেন্ট থাকে, তারপর ক্লোরোফিল বি থাকে, এগুলা থাকে। ক্যারোটিনয়েডস, ক্লোরোফিল বি, এগুলা কি করে? অ্যান্টেনা পিগমেন্ট। এগুলো অ্যান্টেনার মতো সূর্যের আলো গ্রহণ করে এই মেইন জায়গায় পাঠিয়ে দেয়, ক্লোরোফিল এর কাছে পাঠিয়ে দেয়। তারপর ইটিসি কি সেটা আমরা দেখব। তো ফটোসিস্টেম দুই ধরনের, আমি বলছিলাম গত ক্লাসে। একটি হচ্ছে ফটোসিস্টেম 1 আর একটি হচ্ছে ফটোসিস্টেম 2। আসলে কিসের উপর ভিত্তি করে এই ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 বলা হয়েছে? সেটা হচ্ছে এই যে বিক্রিয়ার কেন্দ্র আছে, এই বিক্রিয়ার কেন্দ্রের উপর ডিপেন্ড করেই আসলে ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2 বলা হয়েছে। এই যে বিক্রিয়ার কেন্দ্র, এই যে যেমন বিক্রিয়ার কেন্দ্র হচ্ছে কি সিএইচএ, এই যে বিক্রিয়ার কেন্দ্র হচ্ছে কি সিএইচএ, ক্লোরোফিল এ। তো ফটোসিস্টেম 1 আমরা তখনই বলবো যদি ক্লোরোফিল এ 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে। আর ফটোসিস্টেম 2 তখনই বলবো যখন ক্লোরোফিল এ 700 না 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে। এটার উপর ডিপেন্ড করে আমরা ফটোসিস্টেমকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ফটোসিস্টেম 1 আর একটা হচ্ছে ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 1 এর ক্লোরোফিল এ মানে বিক্রিয়ার কেন্দ্র হবে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো শোষণ করবে। আর ফটোসিস্টেম 2 তে এই বিক্রিয়ার কেন্দ্র মানে ক্লোরোফিল এ 680 ন্যানোমিটার। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো মাথায় না রাখলে কিন্তু সামনের জিনিসগুলো পারবা না। এই পার্টটা আমরা বলি না ইটিসি। একটা ফটোসিস্টেমের 3টা অংশ, এই ফটোসিস্টেমেরও 3টা অংশ, এই ফটোসিস্টেমের 3টা অংশ কমন ইটিসি থাকবে। তো ইটিসি নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। চলো আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মানে ইলেকট্রন বহন করার জন্য কতগুলা বাহক লাগবে। যেরকম মরুভূমিতে যাওয়ার জন্য আমাদের বাহক উট লাগে, ঠিক সেম ভাবে ইলেকট্রনকে যাওয়ার জন্য কিছু বাহক লাগবে, এগুলো একসাথে চেইন আকারে থাকে। তো আমরা এই যে ইটিসিটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে চলো ফটোসিস্টেমের যে ইটিসি এটা নিয়ে ভাই একটু আলোচনা করি। কি এটা হচ্ছে কিসের? ইটিসি অফ ফটো সিস্টেম। এই ইটিসিটা আমরা আরেক জায়গায় দেখি, সেটা কোথায় বলো তো? এই ইটিসিটা আমরা দেখি মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতেও আমরা ইটিসি দেখি, এখানেও আমরা ইটিসি দেখব। তবে মাইটোকন্ড্রিয়া ইটিসি আর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি দেখি? ইটিসি মানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, মানে হচ্ছে ইলেকট্রনকে বহন করার জন্য কতগুলো বাহক। তো প্রথমে যে বাহকটার কথা আমি বলবো এগুলো মনে রাখবা, এগুলো কিন্তু সিরিয়ালি মনে রাখবা। মানে এভাবে আমি যখন 1 নম্বর 2 নম্বর করে লিখে দিচ্ছি, এগুলো এভাবে মনে রাখবা। 1 নম্বরে যে বাহক থাকবে ইটিসির, সে বাহকটার নাম হচ্ছে ফিওফাইটিন। 1 নম্বরে যে বাহক, যেটা বাহক মানে কি ইলেকট্রনকে বহন করবে। ফিওফাইটিনকে ইংরেজিটা যদি বলো, ফিও আসছে পি থেকে, ফিও ইংরেজিতে ফিও লিখলে PHEO ফিও। তাই এটাকে আমরা বলি প্রকাশ করবো পি, প্রথমে পি দিয়ে, ফাইটিন, ফিওফাইটিন। আচ্ছা আমি তোমাদেরকে দেখাচ্ছি ফিওফাইটিনটা ইংরেজিতে লিখলে এরকম হবে, ফিওফাইটিন। দেখো এই ফিওফাইটিনের পিএইচ দিয়ে প্রকাশ করে, প্রথম 2 অক্ষর দিয়ে প্রকাশ করে। তো এটাকে পিএইচ দিয়ে প্রকাশ করে, প্রথম 2 অক্ষর, ফিওফাইটিন। এটা কি? এই ফিওফাইটিনটা কি? এই ফিওফাইটিনটা হচ্ছে একটি ইলেকট্রন বাহক। কি বলতো? এটি হচ্ছে একটি ইলেকট্রন বাহক। তবে একে ইলেকট্রন বাহক তো আমরা বলবো, কারণ ইটিসি না, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন না, মানে ইলেকট্রনকে বহন করবে না, তো ইলেকট্রন বাহকটা আমরা বুঝছি। তবে এটাকে আরেকটা স্পেসিফাই যদি জানি যে এটা অ্যাকচুয়ালি একটা বিশেষ রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। এটি হচ্ছে একটা বিশেষ রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। আমরা একটু আগে ক্লোরোফিল এ এর কথা বলছি, তবে ওই ক্লোরোফিল এ এই ক্লোরোফিল এ সেম না। এটি হচ্ছে একটি রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। মানে ক্লোরোফিল এ যদি একটু মডিফাই করি আমরা, তাহলে ওটাকে আমরা বলবো রূপান্তরিত। ঠিক আছে? সো এটা হচ্ছে রূপান্তরিত ক্লোরোফিল এ অণু, মাথায় রাখবা। এটা হচ্ছে রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। মানে এগুলোকে আমরা কি বলবো? ইলেকট্রন বাহক।
ইলেকট্রন বাহক মানে কি বলতো? ইলেকট্রন বাহক মানে হচ্ছে এরা ইলেকট্রন বহন করে। অনেকে জিজ্ঞেস করবে ভাই ফিওফাইটিন নামটা এরকম কেন আসছে? আমি আবার বলতেছি, ফিওফাইটিন হচ্ছে 1 নম্বরে থাকবে, এটা হচ্ছে রূপান্তরিত ক্লোরোফিল অ্যায়ন। রূপান্তরিত মানে বুঝো যেটা মডিফাই হয়ে যাওয়া, মানে চেঞ্জ হয়ে যায়, একটু স্লাইটলি চেঞ্জ হয়ে যাওয়া। ইলেকট্রন বাহক মানে তারা ইলেকট্রন বহন করবে। আচ্ছা, ফিওফাইটিন শব্দটা অনেকে জানতে চাই, আমি এটা একটু তাদেরকে বলি। ফাইটিন শব্দটা আসছে ফাইট থেকে। ফাইট শব্দটা যেখানে বাবা সেটা মনে রাখবো উদ্ভিদ। এখন তুমি বলো সালোক সংশ্লেষণ কোথায় হয়? উদ্ভিদ। তো এটা কোথায় থাকবে? এটা তো উদ্ভিদেই থাকবে। এখন ফিও শব্দটার অর্থ কি দেখো, ফিও শব্দটার অর্থ হচ্ছে ডার্ক। ডার্ক মানে কি? ডার্ক মানে হচ্ছে অনুজ্জ্বল, এটা তো তোমরা জানো, ডার্ক মানে হচ্ছে অনুজ্জ্বল। এখন আসে অনেকে জিজ্ঞেস করবে ভাইয়া এটাকে ডার্ক কেন বলে? দেখো ডার্ক এই জন্যই বলে কারণ তুমি যখন পরীক্ষাগারে এই যে ফিওফাইটিনটাকে পরীক্ষাগার যেটা দেখবা, এই যে পরীক্ষাগারে যে আমাদের যে ক্লোরোফিল এ আছে, পরীক্ষাগারে ধরে নাও ক্লোরোফিল এ আছে, এই ক্লোরোফিল একে যদি তুমি উইক অ্যাসিড দিয়ে ট্রিট করো, মানে ধরো ক্লোরোফিল এ নিলা, ক্লোরোফিল এর উপর তুমি উইক অ্যাসিড ঢেলে দিলা, সামান্য উইক অ্যাসিড ঢেলে দিলা, ঢেলে দেওয়ার পর ক্লোরোফিলে সামান্য চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। এই দেখো এটা হচ্ছে রূপান্তরিত ক্লোরোফিল এ অণু, মানে ফিওফাইটিন হয়ে যাবে। ক্লোরোফিল একে যদি তুমি উইক অ্যাসিড দাও ক্লোরোফিল এর উপর, তাহলে এটি রূপান্তরিত ক্লোরোফিল এ অণু, মানে এই ফিওফাইটিনটা হয়ে যাবে। এখন এগুলো যেহেতু আমরা এই ল্যাবরেটরিতে করব, তো এই কেমিক্যালটা একটা কালার তৈরি করবে। ওই কালারটা হচ্ছে ডার্ক কালার। ওই কালারটা কি কালার? ডার্ক কালার। তো যখন তুমি ক্লোরোফিল একে উইক অ্যাসিড দিয়ে ট্রিট করবা, তখন এটি রূপান্তরিত ক্লোরোফিল এ অণু হবে। আর রূপান্তরিত ক্লোরোফিল এ অণুর কালারটা কিরকম হবে? ডার্ক যেহেতু, তাই এখানে আসছে ডার্ক। আশা করি বুঝতে পারছো ফিওফাইটিন নামকরণটা কেন করা হয়েছে। আর ফিওফাইটিনটা কি? এটি রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। কিভাবে? ক্লোরোফিল একে যদি তুমি উইক অ্যাসিড দিয়ে ট্রিট করো, তাহলে এটা ডার্ক কালার হয়ে যায়। দেখো ফিও মানে ডার্ক। আর এটা একটা ইলেকট্রন বাহক। বাহক মানে কি? বহন করবে, ইলেকট্রন বহন করবে। এটা হচ্ছে 1 নম্বরে। তাহলে 1 নম্বরে কি আছে? ফিওফাইটিন। 1 নম্বরে কি আছে? ফিওফাইটিন। প্রকাশ করবা কি দিয়ে? পিএস দিয়ে। এটা 1 নম্বর ইলেকট্রন বাহক। 2 নম্বর ইলেকট্রন বাহক মানে এটার পর কে ইলেকট্রন বহন করবে? কারণ বাহক বলতে আমরা অনেকগুলা থাকবে, তো চেইন আকারে থাকবে। এখানে আমরা ইলেকট্রনকে পাঠাই দিব ভাবে। ধরো তুমি যখন একটা ক্লাসরুমে অনেকজন থাকি আমরা এভাবে টেবিলে, তো আমি লাস্ট বেঞ্চে বসে আরেকজন ফার্স্ট বেঞ্চে বসছে, তো আমার বইটা আমি ওই ফার্স্ট বেঞ্চে যে আছে তাকে পাঠাইতে যাচ্ছি। এখন আমি হয় এভাবে ছুঁড়ে মারতে পারি, না হয় আমার সামনে যে আছে তাকে দিতে পারি, ওকে দিতে পারে, ওকে দিতে পারে। এখন ছুঁড়ে মারলো তো বই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো আমি কি করলাম, যে এই বইটা ওকে দে, ও ওকে দিল, ওকে দিল, ওকে দিল। ঘটনাটা এইভাবে, ইলেকট্রন ও ওকে দিয়ে দেয়, ও ওকে দিয়ে দেয়, ওকে দিয়ে দেয়। ফিওফাইটিন ইলেকট্রন যেটা বহন করবে সে এটা নেক্সট জনকে দিয়ে দেবে। নেক্সট জন হচ্ছে প্লাস্টোকুইনন। দেখো ইংরেজিতে লেখা প্লাস্টোর কি আসবে? পি আসবে। কুইননের কি আসবে? কিউ আসবে। ইংরেজিতে লিখো এটাকে প্লাস্টোর পি, কুইননের কিউ, তাই এটাকে সংক্ষেপে প্রকাশ করে পি কিউ দিয়ে। আচ্ছা, হোয়াট ইজ প্লাস্টোকুইনন? মনে রাখবা প্লাস্টো শব্দটা যেখানে পাবা মনে রাখবা এটা বুঝাইতে যাচ্ছে চলনশীল। চলনশীল মানে কি? এটা চলতে পারে, এটা ভাবে মুভ করতে পারে। যেমন এটা কিন্তু মুভ করতে পারবে না, বাট এটা মুভ করতে পারবে, বিকজ প্লাস্টো মানে চলনশীল। এখন এটা কি? এই যে প্লাস্টোকুইনন, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে একটি লিপিড। তাহলে এটাকে আমি যদি বলি, এটি হচ্ছে অতি ছোট চলনশীল লিপিড। ওরফে একে আমরা কি বলবো? ইলেকট্রন বাহক। আমরা কিন্তু পড়তেছি ইটিসি অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট ফটোসিস্টেম, মানে ইলেকট্রন বহন করবে যারা, তাদেরকে আমরা চিনতেছি। প্রথমে একজনকে চিনছি পিএস কে, তারপর চিনছি পিকিউ কে। সিরিয়ালি মনে রাখবা, তাহলে ভালো আর কি। এখানে টেকনিক নাই, সিরিয়ালি তুমি
একবার পড়তে গেলে পড়লেই তুমি মনে পড়ে যাবে, টেকনিক দিলেও সেগুলো পরীক্ষা হলে মনে থাকবে না। পিএস পিকিউ সিরিয়ালি মনে রাখবা। ইলেকট্রন বাহক, এর ইলেকট্রন কি করবে, বহন করে। যেমন দেখো ফিউভাইটিন কি করবে, ইলেকট্রন যেটা বহন করবে সে কি করবে, ইলেকট্রনগুলো একে দিয়ে দিবে। তাহলে ফিউভাইটিন ইলেকট্রন কাকে দিয়ে দিবে, একে দিয়ে দিবে। ওই যে ক্লাসরুমে বই দেওয়ার মতো, একজন আরেকজন কিভাবে বই দেওয়ার মতো। 3 নম্বরে যেটা আছে সেটা তোমাকে মনে রাখতে হবে। এরপর নেক্সট যে ইলেকট্রন বাহক সেটা হচ্ছে সাইটোক্রোম, খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকট্রন বাহক সাইটোক্রোম। এটা তোমরা উদ্ভিদ শারীরতত্ত্বে যখন আমি তোমাদেরকে পড়েছিলাম, কি বলে এটা, ওই লুন্ডেগারের মতবাদ পড়েছিলাম, লুন্ডেগারের মতবাদ, কিন্তু এটা আমি অনেক ভেঙে পড়েছিলাম হোয়াট ইজ সাইটোক্রোম। তাও আমি এখানে একটু বলি। ক্রোম শব্দটার অর্থ হচ্ছে রঞ্জক, রঞ্জক মানে কি, কালার, পিগমেন্ট, কালার। সাইটো শব্দটা আসছে সেল থেকে, সাইটো শব্দটা আসছে কোথায়, সেল থেকে, বা এটাকে আমি বলবো সেল থেকে যেটা আসে, সেল থেকে যেটা আসে সেখানে সেল মেমব্রেন থাকে, বা এটাকে তুমি বলতে পারো সেল মেমব্রেন। সাইটো শব্দটা আসছে সাইট থেকে, সাইট মানে হচ্ছে কোষ। দেখো সাইটো শব্দটা আসছে কোত্থেকে, সাইট থেকে, সাইট মানে কি, কোষ। দ্যাট মিনস এই রঞ্জক পদার্থ কোষ থাকে। অ্যাকচুয়ালি কোষের কোথায় থাকে, অ্যাকচুয়ালি আমরা বলি ঝিল্লিতে, যেমন আমরা বলতে পারি কোষ ঝিল্লিতে থাকে, যেমন আমরা বলতে পারি কোষ ঝিল্লিতে থাকে। কিন্তু একটু চিন্তা করো, এখানে কিন্তু আমরা কোষ নিয়ে আলোচনা করতেছি না, এখানে আমরা ইটিসি অফ ফটোসিস্টেম নিয়ে আলোচনা করতেছি। আর তোমাদেরকে আমি গত ক্লাসেই বলছিলাম, এই যে ইটিসি, এই যে ইটিসি যেটা দেখতে পাচ্ছ, ইটিসিটা কিন্তু, বা ফটোসিস্টেম যেটা, এই জিনিসটা, এগুলো থাকে কোথায় দেখো, থাইলাকয়েড মেমব্রেনে। তাহলে দেখো এখানেও কিন্তু মেমব্রেন আছে, থাইলাকয়েড মেমব্রেনে। মনে রাখবা, এই যে ফটোসিস্টেমের কথা বলতেছি এগুলো সবসময় কোথায় পাবে, থাইলাকয়েড মেমব্রেনে। তাহলে কোষ ঝিল্লি, ঝিল্লি আছে দেখো, মেমব্রেন, মেমব্রেন, তাহলে থাইলাকয়েড মেমব্রেন। এখানে কোষ ঝিল্লির কথা বলতেছি, বাট এটা কোষ ঝিল্লি না, এই ক্ষেত্রে হবে থাইলাকয়েডের মেমব্রেন। সবসময় এগুলো আমরা মেমব্রেনেই পাবো, সেটা হোক সেল মেমব্রেন, সেটা হোক থাইলাকয়েড মেমব্রেন। এই ক্ষেত্রে থাইলাকয়েড মেমব্রেন, আর উদ্ভিদ শারীরতত্ত্বে কোষ ঝিল্লিতে। আচ্ছা, যাই হোক, এই যে সাইটোক্রোম রঞ্জক, এটা অ্যাকচুয়ালি কি, দেখো এই সাইটোক্রোম হচ্ছে আয়রন। তোমরা সবাই আয়রন চিনো, তোমরা কিন্তু এই আয়রন জিনিসটা আমি, মানে সাইটোক্রোম জিনিসটা যখন উদ্ভিদ শারীরতত্ত্বের লুন্ডেগের মতবাদ পড়েছিলাম, ওখানে আমি বলছিলাম, ওখানে তোমরা দেখছিলা আয়রন ছিল। তাহলে আয়রনটাকে বাংলায় বলে কি, লৌহ। তাহলে হোয়াট ইজ সাইটোক্রোম, সেটা হচ্ছে আয়রন ঘটিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। একটু মনোযোগ দাও, হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন, আয়রন ঘটিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন, আয়রন ঘটিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। মোট কথা আয়রন থাকবে, সাইটোক্রোমতে কি থাকবে, আয়রন থাকবে। তোমরা দেখবা লুন্ডেগের মতবাদেও কিন্তু আয়রন আছে। মনে করে দেখো যে এখানে কি ছিল, আয়রন 2+ ছিল, ঠিক আছে। তারপর এখানে ছিল কি, আয়রন 3+। কিভাবে হয়েছিল আয়রন 2+, আয়রন 3+? এটা হচ্ছে আয়রন 2+ যখন একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে তখন আয়রন 3+, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আয়রন 2+ কি হয়েছিল, মনে আছে তো, আয়রন 3+ হয়েছিল। আবার আয়রন 3+ কি করবে, আয়রন 2+ হয়ে যায় কিভাবে, ইলেকট্রন এটা ত্যাগ করছিল আর এটা কি করছিল, ইলেকট্রন গ্রহণ করছিল। তো আয়রন থাকবে এইখানে। এখন তাহলে আয়রন কি করে, দেখো আয়রন কি করে, ইলেকট্রন ত্যাগও করে আবার ইলেকট্রন গ্রহণও করে। দেখো আয়রন 2+ ইলেকট্রন ত্যাগ করে, আয়রন 3+ হয়েছে, আয়রন 3+ ইলেকট্রন গ্রহণ করে, আয়রন 2+। মোট কথা এখানে এই যে আয়রনটা, এই আয়রনটাই মূলত ইলেকট্রন গ্রহণ করে আবার ত্যাগ করে। তাহলে এখানে এই যে আয়রন যেটা দেখতে পাচ্ছ, এই আয়রনটা দেখছো, এই আয়রনটাই অ্যাকচুয়ালি কি করে, ইলেকট্রন আদান প্রদান করে। আদান প্রদান মানে বুঝছো তো, গ্রহণ আর ত্যাগ করে। তাহলে ভাইয়া এই হিমটা কি, হিম, এই যে হিম বলতেছেন ভাই, হিম মনে রাখবা, হিম মানে কি, তোমরা পড়ছো হিমোগ্লোবিন। মনে করে দেখো আমরা যখন রক্ত পড়ছিলাম, রক্তে কিন্তু হিমোগ্লোবিন ছিল। এখানে যে গ্লোবিনটা ছিল প্রোটিন, এই গ্লোবিন পার্টটা কিন্তু প্রোটিন ছিল। আর হিমটা কি অ্যাকচুয়ালি, দেখো এই হিমটা হচ্ছে অ্যাকচুয়ালি আয়রন প্লাস, আয়রনের সাথে আরেকটা উপাদান থাকবে যেটার নাম হচ্ছে বিলিভার্ডিন, তাহলে হিম হচ্ছে, অনেকে হিম শুধু আয়রনকে বলে,
মানে আয়রন মানেই অনেকে বলে হিম, না, আয়রন মানে শুধু হিম না, আয়রন মানে শুধু হিম না। আয়রনের সাথে যখন একটা বিলিভার্ডিন নামক উপাদান থাকবে, এটা হচ্ছে সবুজ কালারের উপাদান, সবুজ কালারের রঞ্জক পদার্থ। এই আয়রনের সাথে যখন বিলিভার্ডিন থাকবে তখন এটাকে বলবা হিম। এই বিলিভার্ডিনটা পরবর্তীতে বিলিরুবিন হয়ে যায়, হলুদ কালার, যেটা জন্ডিসে আমরা দেখি। ওই যে রক্তকণিকা যখন মানে হিমোগ্লোবিন যখন ভেঙে যায়, হিমোগ্লোবিন ভাঙা মানে কি? হিম ভাঙা। হিম ভাঙা মানে কি? আয়রন আর বিলিভার্ডিন আলাদা হয়ে যাওয়া। বিলিভার্ডিন আলাদা হয়ে যাওয়া মানে কি? বিলিভার্ডিন থেকে পরবর্তীতে বিলিরুবিন হবে। বিলিরুবিন হচ্ছে হলুদ কালারের, বিলিভার্ডিন সবুজ, বিলিরুবিন হচ্ছে হলুদ কালার। আর যখনই বিলিরুবিন তৈরি হয় তখন জন্ডিস দেখা দেয়, মানে সব কিছু হলুদ দেখা যায়, চোখ হলুদ দেখা যায়, তাই না? তো হিম মানে আয়রন না, হিম মানে আয়রন প্লাস বিলিভার্ডিন। আর অ্যাকচুয়ালি এই আয়রন অংশটাই মূলত ইলেকট্রন আদান প্রদান করে, মানে এরাই ইলেকট্রন বাহক। এই আয়রন অংশটাই ইলেকট্রন বাহক। তাহলে মনে রাখবা প্লাস্টোকুইনন, দেখো ফিওফাইটিন ইলেকট্রন কাকে দিছে? প্লাস্টোকুইনন। প্লাস্টোকুইনন চলনশীল। প্লাস্টোকুইনন মুভ করে 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 কার কাছে আসবে? সাইটোক্রোমের কাছে আসবে। কি জন্য? ইলেকট্রন দেওয়ার জন্য। এই দেখো ইলেকট্রন দিয়ে দিছে, একজন একজনকে ইলেকট্রন দিচ্ছে। দেখো প্লাস্টোকুইনন একে ইলেকট্রন দিয়ে দিছে। তো এখন দেখো সাইটোক্রোম মূলত দুই ধরনের আছে এই ক্ষেত্রে। একটি হচ্ছে সাইটোক্রোম, সাইটোক্রোমকে ইংরেজিতে সিওয়াইটি সংক্ষেপে সিওয়াইটি বলে। একটা হচ্ছে সাইটোক্রোম এফ, আর একটা হচ্ছে সাইটোক্রোম B6। এই দুইটা সাইটোক্রোম শুধু জানবা, আরও আছে বাট এই ক্ষেত্রে দুইটা, এই ক্ষেত্রে শুধু এই দুইটা। কোনো কোনো ক্ষেত্রে এটা ইউজ হবে, কোনো কোনো ক্ষেত্রে এটা ইউজ হবে, শুধুমাত্র এই দুইটাই মনে রাখবা, আর মনে রাখার দরকার নাই। তাহলে দেখো আমরা কিন্তু ইলেকট্রন বাহক পড়তেছি সিরিয়ালি। এ কে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, এ কে ইলেকট্রন দিয়ে দিচ্ছে। 4 নম্বরে কাকে ইলেকট্রন দেয় দেখি তো? 4 নম্বরে যাকে ইলেকট্রন দিয়ে নেয় তার নাম দেখো, তার নাম হচ্ছে প্লাস্টোসায়ানিন। প্লাস্টোসায়ানিন। দেখো প্লাস্টো মানে একটু আগেই বসে, এখানে দেখো প্লাস্টো মানে হচ্ছে কি? চলনশীল। দেখো এখানেও প্লাস্টো চলনশীল, এখানেও। সায়ানিন শব্দটার অর্থ হচ্ছে ব্লু কালারের রঞ্জক পদার্থ, ব্লু। এখন দেখো কেন ব্লু? তোমরা জানো একটা মৌল আছে যার নাম হচ্ছে কপার, Cu। কপার গঠিত চলনশীল প্রোটিন, কপার গঠিত চলনশীল প্রোটিন। তোমরা দেখবা কপার যখন জারিত বা বিজারিত হয় তখন দেখবা কপারের আয়নে একটি অদক্ষেপ তৈরি হয়, যে অদক্ষেপটা নীল কালার, যেমন তুতের সংকেত মনে আছে? কপার সালফেট। তুতের সংকেত কি? কপার সালফেট 5 অণু পানি। তাহলে তুতের কালার কিরকম? নীল। দেখো সায়ানিন মানে কি? নীল। সায়ানিন মানে কি? নীল। তাহলে নীল কে হয়? কপার হয়। তাই এখানে কপার মনে রাখবা। তুতের সংকেত কপার সালফেট 5 অণু পানি, নীল হয়। তাহলে কপার নীল হয়। তো এখানে নীল মানে কপার। এই কপারটাই অ্যাকচুয়ালি কি করে? ইলেকট্রন বহন করে। তাহলে এটাই হচ্ছে ইলেকট্রন বাহক। এখানে ইলেকট্রন বাহক ছিল আয়রন, আর এখানকার ইলেকট্রন বাহক হচ্ছে কপার। তাহলে চিন্তা করো সাইটোক্রোম কি করবে? এবার ইলেকট্রনগুলো কাকে দিয়ে দিবে? এই প্লাস্টোসায়ানিনকে দিয়ে দিবে। একজন একজনকে এভাবে ইলেকট্রন দিচ্ছে। ইলেকট্রন কেন দিচ্ছে? এটা হয়তো তোমাদের মনে প্রশ্ন আসবে, আপাতত ধৈর্য ধরো, তুমি বুঝে যাবে কেন ইলেকট্রন এভাবে যাইতে হচ্ছে। ইলেকট্রন যাওয়ার লজিকটা কি? আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে লিখি 5 নাম্বার। আরেকটি হচ্ছে ফেরিডক্সিন, খুবই ইম্পর্টেন্ট। ফেরিডক্সিন, ইংরেজিতে ফেরিডক্সিনকে কিভাবে লিখে আমি একটু বলি। ফেরি শব্দটা আসছে ফেরাস থেকে। ফেরাস চিনো তো? আয়রন, এটা আয়রন। তারপর ফেরাস, তারপর এই ডক্সিন বা রিডক্সিন, এটা হচ্ছে কি? রিডক্সিন হচ্ছে রিডক্স থেকে, রিডক্স। তোমরা রিডক্স পড়ছো কেমিস্ট্রিতে, 9-10 তো পড়ার কথা। রিডক্স বিক্রিয়া। রিডক্স মানে কি? দেখা যাচ্ছে রিডক্স মানে কি? দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। এই দেখো রিডক্স মানে কি? রিডক্স মানে হচ্ছে জারণ বিজারণ, এগুলো তো ক্লাস 9-10 পড়া। রিডক্স মানে কি? রিডক্স মানে হচ্ছে জারণ বিজারণ। জারণ বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ ত্যাগ। ফেরাস মানে কি? আয়রন। তাহলে বলো ফেরিডক্সিন তাহলে কি? বুঝতে পারতেছ? ফেরিডক্সিন হচ্ছে আয়রন জাতীয় কিছু একটা,
যেটা ইলেকট্রন গ্রহণ করবে আবার ত্যাগ করবে, মানে জারণ বিজারণ করবে। দেখো এটা কি দাঁড়ায়, এটা হচ্ছে ফেরিডক্সিনটা হচ্ছে আয়রন সালফার গঠিত প্রোটিন, আয়রন সালফার গঠিত প্রোটিন। লেখা বোঝা না গেলে আমি মুখে বলতেছি, আয়রন সালফার, এই দেখো আয়রন আছে, এই আয়রনটাই মূলত এইটা ফেরাস, এই আয়রনটাই কিন্তু জারণ বিজারণ করে, মানে ইলেকট্রন বহন করে, ইলেকট্রন নিবে আবার দিয়ে দিবে। ইলেকট্রন নেওয়া মানে কি জারণ, বিজারণ, ইলেকট্রন দিয়ে দেওয়া মানে কি জারণ। আধুনিক মতবাদ অনুযায়ী ইলেকট্রন নিলে বিজারণ, দিয়ে দিলে জারণ, তাই না? তাহলে জারণ বিজারণ করতেছে তো এই আয়রনটাই করবে। তাহলে ফেরিডক্সিন বুঝতে পারছো? তার মানে দেখো প্লাস্টোসায়ানিন চলনশীল, সেভাবে মুভ করে 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 ফেরিডক্সিনের কাছে কি পাঠিয়ে দিবে, ইলেকট্রন পাঠিয়ে দিবে। তাহলে ইলেকট্রন এখন কার কাছে, ফেরিডক্সিন। কার থেকে কে দিছে, প্লাস্টোসায়ানিন দিছে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফেরিডক্সিনের পর যেটা, মানে ফেরিডক্সিন এবার যাকে দিবে, ফেরিডক্সিন তো এবার নিচে এর থেকে, এবার ফেরিডক্সিনে দেওয়ার পালা আসছে। লাস্ট ওয়ান হচ্ছে 6 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট 6 নাম্বারটা, মানে ফেরিডক্সিন এবার নিচে, এবার ফেরিডক্সিন দেওয়ার পালা আসছে। 6 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় NADP রিডাকটেস, NADP রিডাকটেস, এটাই বেশি ইম্পর্টেন্ট, এটাই লাস্ট ওয়ান 5 এর পর 6। NADP মানে কি, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইফসফেট। তোমরা ডিএনএ গঠন যখন পড়ো তখন এটা পাও। এটা হচ্ছে একটি কোএনজাইম, মনে রাখবা এটি হচ্ছে একটি কোএনজাইম। এনজাইমের সহযোগীকে কি বলা হয়, কোএনজাইম। অ্যাসিস্ট্যান্ট কোসিস্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট কোসিস্টেন্ট, এনজাইম কোএনজাইম, এ হচ্ছে কোএনজাইম। তাহলে এনজাইমটা কে, এনজাইমটা হচ্ছে এটা দেখো এস, মনে রাখবা আমরা যখন নামের শেষে এস দেখি এটাকেও তো এনজাইম বলে। তাহলে এই রিডাকটেসটা হচ্ছে এনজাইম, এস দেখো এটা হচ্ছে এনজাইম। এখন রিডাকটেস কেন বলছে, কারণ ওই এনজাইমটা রিডাকশন করে। রিডাকশন মানে কি, রিডাকশন মানে হচ্ছে রিডাকশন মানে হচ্ছে বিজারণ। তাহলে এই এনজাইমটা কি এনজাইম, বিজারণ করে এমন এনজাইম, বিজারণ করে এমন এনজাইম। তাহলে দেখো NADP রিডাকটেস মানে কি, NADP মানে হচ্ছে কোএনজাইম, রিডাকটেস নামের শেষে এস আছে, তাহলে এনজাইমই হবে। এখন কি করে, রিডাকশন করে, রিডাকশন মানে কি বিজারণ, তাহলে বিজারণ করে এমন এনজাইমটাই হচ্ছে NADP রিডাকটেস। এটা লাগবে আমাদের, এনজাইমটা না থাকলে কিন্তু এই NADPS H+ যে শক্তিটা আছে ওইটা তৈরি হবে না। তো NADPS H+ শক্তিটা তৈরি করতেই এই এনজাইমটা লাগবে, কারণ এই এনজাইমটা কি করবে, বিজারিত করবে। বিজারিত মানে কি দেখো, বিজারিত মানে কি, বিজারণ মানে কি, কেমিস্ট্রির ভাষায় বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ, কেমিস্ট্রির ভাষায় বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ। আবার কেমিস্ট্রির ভাষায় বিজারণ মানে কি হাইড্রোজেন গ্রহণ, মানে H+ গ্রহণ। তাহলে দেখবা আমরা যখন বিজারণ করাবো আসবে, এগুলো আসবে। যখন দেখবা আমরা ইলেকট্রন গ্রহণ করাবো, আমরা H+ মানে হাইড্রোজেন গ্রহণ করাবো, হাইড্রোজেন যুক্ত করাবো, এভাবেই বিজারণ করব। যাই হোক, তাহলে আমরা এই 6টা, তার মানে এই ফেরিডক্সিনে যে ইলেকট্রনটা ছিল, এবার ফেরিডক্সিন কাকে দিয়ে দিবে ইলেকট্রনটা, একে দিয়ে দিবে। তাহলে দেখো একটা থেকে একটা 6টা, বেশি না, এই 6টা সিরিয়ালি মনে রাখবা, এই 6টা সিরিয়ালি মনে রাখলেই হবে। তোমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান তোমরা করতে পারবে, একটু পরে 5 এর পর 6। তাহলে এবার লাস্ট ইলেকট্রনটা কই যাবে, 5 থেকে 6 যাবে। এই 6টা জিনিস তোমরা মনে রাখবা, ইটিসি। তাহলে আমরা পড়ে ফেললাম ইটিসি অফ ফোর্থ সিস্টেম, 6টা একটু সিরিয়ালি মনে রাখবা, একটু পরেই লাগবে। তাহলে আশা করি তোমরা এই ইটিসিটা বুঝছো। তাহলে আমরা যখন ইটিসি বুঝে গেছি, এখন কিন্তু আমাদের সামনের জিনিসগুলো বুঝতে অসুবিধা হবে না। মানে আমরা কিন্তু ফটো সিস্টেম বুঝে গেছি, ফটো সিস্টেমে যে 3টা অংশ আছে ইটিসিটা বুঝাচ্ছিল, ইটিসিটাও আমরা এখন কি করলাম, বুঝে গেলাম। তো আমাদের উদ্দেশ্য কি বলতো, সালোক সংশ্লেষণের যে প্রথম ধাপটার নাম কি, আলোক নির্ভর পর্যায়টা পড়া, তাই না? আলোক নির্ভর পর্যায়টা কি ছিল বলতো, সূর্যের আলোকে ATP আর NADPS H+ কনভার্ট করা। একটা হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে ATP তৈরি করা, আর একটা উদ্দেশ্য হচ্ছে NADPS H+ তৈরি করা, মানে NADPH2 তৈরি করা। আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে এটার মাধ্যমে ATP তৈরি করা সূর্যের আলো থেকে, আরেকটি হচ্ছে NADPH2 তৈরি করা। এই দুইটা জিনিসই তো তৈরি করা মানে আলোক নির্ভর পর্যায়, তাই না? তোমরা গত ক্লাসে আমি একটা আইডিয়া দিয়ে দিছি।
তার মানে আমাদের দুটোর সাথে একটা হচ্ছে এটিপি তৈরি করা, একটা হচ্ছে NADPH তৈরি করা। দেখো এটিপি আমরা আলোক নির্ভর পর্যায়ে তৈরি করব কিভাবে? এটিপি তৈরি করার প্রসেসটাকে বলা হচ্ছে আলো দিয়ে করব, তো তাই আসবে এখানে ফটো মানে আলো, ফটোফসফোরাইলেশন। আমাদের আলোক নির্ভর পর্যায়ে এটা হচ্ছে সালোকসংশ্লেষণের প্রথম ধাপ। এখানে আমরা প্রথমে এটিপি তৈরি করব, তারপর NADPH তৈরি করব। এটিপি তৈরি করার প্রক্রিয়াটার নাম দেখাচ্ছি। প্রথম হচ্ছে ফটো মানে কি আলো লাগবে, নির্ভর মানে কি লাগবে, ফসফোরাইলেশন মানে বোঝাচ্ছি। তাহলে এটা ফটোফসফোরাইলেশন বল। দেখো সন শব্দটার মানে হচ্ছে প্রক্রিয়া, ফটো মানে হচ্ছে আলো, সূর্যের আলো তো লাগবেই, সূর্যের আলো না লাগলে হবে না। ফসফোরাইলেশন মানে কি দেখো, ফসফেট যুক্তকরণ, তাহলে বলো ফটোফসফোরাইলেশন মানে কি? আলো দিয়ে ফসফেট যুক্ত করার প্রক্রিয়া, আলোর সাহায্যে ফসফেট যুক্ত করার প্রক্রিয়া। মানে কি? তোমরা দেখো আমাদের আছে এডিপি কিন্তু এটা শক্তি না। আমরা শক্তি বলতে এডিপি কে বুঝি না, আমরা শক্তি বলতে এটিপি কে বুঝি। তো এটাকে যদি আমি শক্তিতে কনভার্ট করতে চাই, আমাকে কি বলতে চাচ্ছে দেখো, ফসফেট যুক্ত করে দাও। তাহলে আমি একটা ফসফেট নিয়ে আসবো, কি দিয়ে? আলোর সাহায্যে। তাই এখানে আমি আলো লিখলাম, কিসের সাহায্যে? আলোর সাহায্যে, তাই আলো লিখলাম। ফসফেট জৈব যৌগ না অজৈব যৌগ? ফসফেট হচ্ছে অজৈব যৌগ, তাই না? জৈব যৌগ না তো অজৈব যৌগ। অজৈব মানে কি ইংরেজিতে বলে ইনঅর্গানিকের আই দিবা। তাহলে যখন একটা ফসফেট তুমি এডিপির সাথে যুক্ত করবা, ডি মানে হচ্ছে দুই মানে হচ্ছে কি ডাই ফসফেট, দুইটা ফসফেট, একটা ফসফেট যুক্ত হয়ে গেলে কয়টা ফসফেট হবে? তিন মানে কি ট্রাই, এটিপি। এটাই তো আমরা তৈরি করি, এডিপি কে ফসফেটের সাথে যুক্ত করে এটিপি। এটাই তো শক্তি, এটা শক্তি না, এটা কিন্তু শক্তি না, শক্তি হচ্ছে এটা। এখন আমরা জানি যে এটা একটা বিক্রিয়া, এখানে বিক্রিয়া করা তাহলে এনজাইম লাগবে। তো এনজাইম যেটা লাগবে, যেহেতু এটিপি তৈরি করতেছি তাই এটিপি লিখলাম। আর এনজাইম হলে নামের শেষে এস লাগে, তাহলে এস লাগাই দাও, এটিপিএস। তাহলে এটিপিএস এনজাইমের সাহায্যে আমরা এটিপি তৈরি করছি, এটাকেই বলা হয় ফটোফসফোরাইলেশন। এই এটিপিটাই আমাদের ইম্পর্টেন্ট, বিকজ এই এটিপিটাকে আমরা বলি বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বাংলায় বলে, বা এটাকে এনার্জি কয়েনও বলে, ইংরেজিতে এনার্জি কয়েনও বলে। বাংলায় কি বলে দেখো, বাংলায় বলে জৈব মুদ্রা, শক্তি মুদ্রা, কত কিছু বলে দেখো, শক্তি মুদ্রা, আরেকটা কি বলে, এইগুলোই বলে। কেন বলে? কারণ এটিপিটাই হচ্ছে শক্তি। এই শক্তিটাকে কাজে লাগাইয়ে কিন্তু আমরা বিভিন্ন কাজ করতে পারবো। এটা পরীক্ষায় আসে অনেক সময়, কেন এটিপিকে বায়োলজিক্যাল কয়েন, এনার্জি কয়েন, জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলে। তাহলে তোমরা কি বলবা? এটিপি হচ্ছে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা এই জন্য, কারণ এটি কি করে থাকে, শক্তি জমা করে রাখে। এটিপিতে কি থাকবে? শক্তি জমা থাকবে। তো যাদের শক্তি দরকার, যে জায়গায় শক্তি দরকার, এটা ভেঙে গিয়ে শক্তি দিয়ে দিবে। মোট কথা এটা অনেকটা পাওয়ার আর কি। এই পাওয়ারটা তোমার কাছে আছে মানে তুমি পাওয়ারটা রেখে দিছো, এখন ইউজ করতেছ। তো তোমার যখন পাওয়ার দরকার হবে তুমি এটা ভেঙে ফেললে তুমি ওখান থেকে কি পাবা? শক্তি পাবা। তাহলে এটা শক্তি মজুত করে রাখে, যখন শক্তি দরকার হয় তখন এটি ভেঙে গিয়ে শক্তি সাপ্লাই দেয়। যেমন এটা আমাদের লাগবে কোথায় বলতো? C3C4 সাইকেলে আমাদের এটিপি মাস লাগবে, কারণ C3C4 সাইকেল কখনো এটিপি ছাড়া সম্ভব না, শক্তি ছাড়া কখনো সাইকেল চালানো সম্ভব। তুমি যদি নর্মালি সাইকেল চালাও, শক্তি ছাড়া তুমি সাইকেল চালাইতে পারবা না। তাহলে এই সাইকেলও চালাইতে হইলে শক্তি লাগবে, যে কোনো জিনিস চালাইতে হলে শক্তি লাগবে, মানে এটিপি লাগবে। সো এইভাবে বুঝাই দিবা, বইয়ে আছে। ওকে, তাহলে আলোক নির্ভর পর্যায়ে আমাদের মেইন উদ্দেশ্য এটিপি তৈরি করা, মানে ফটোফসফোরাইলেশন। কি বলে? ফটোফসফোরাইলেশন। আচ্ছা, এটিপি তৈরি করলে হবে? আমাদের আরেকটা জিনিস তৈরি করতে হবে, মনে আছে? NADPH2। আমাদের আরেকটা জিনিস তৈরি করতে হবে, কি বলতো? NADPH2। দেখো NADPH2 আমরা কিভাবে তৈরি করব? NADPH2 তৈরি করতে হলে আমাদের প্রথমে লাগবে NADP। একটু আগেই বলছি NADP মানে কি?
এই NADP হচ্ছে কোএনজাইম। NADP হচ্ছে কি, একটু আগে বললাম কোএনজাইম। এখন শুধু কি NADP দিলে হবে? হবে না। এই NADP এর সাথে আমাদের দুইটা প্রোটন লাগবে, একটু মনোযোগ দিবা। NADP এর সাথে দুইটা প্রোটন লাগবে, শুধু প্রোটন দিলে হবে? হবে না, এটার সাথে আবার দুইটা ইলেকট্রনও লাগবে। তাহলে মজা দেখো, মজা। তাহলে আমি যখন NADPH2 তৈরি করতে যাব, আমার শুধু NADP হবে না, আমার দুইটা প্রোটন লাগবে, দুইটা ইলেকট্রন লাগবে। যখন এটা আমি তৈরি করব তখন আমার একটা এনজাইম লাগবে, কারণ কোএনজাইম লাগলে এনজাইম লাগবে। এনজাইমটার নাম একটু আগেই বলছিলাম, রিডাকটেস এনজাইম। কি বলছিলাম? রিডাকটেস এনজাইম, যার কাজ হচ্ছে কি করা? বিজারণ করা। দেখো এখানে বিজারণ হয়েছে কিনা দেখো তো, ইলেকট্রন গ্রহণ করাইছি, হাইড্রোজেন গ্রহণ করাইছি, একটু আগেই বলছিলাম। এটাই মানে তো বিজারণ। যখন এটা হবে তখনই আমরা পেয়ে যাব NADPH2। NADPH2, এই যে দুইটা H2 বলা যায়, NADPH2। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে, মানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই প্রোটনটা কোত্থেকে আসলো, এই ইলেকট্রনটা কোত্থেকে আসলো? প্রোটনটা কোত্থেকে আসলো, ইলেকট্রনটা কোত্থেকে আসলো? তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে। আসো, প্রোটন কোত্থেকে আসলো, ইলেকট্রন কোত্থেকে আসলো, সেটার ব্যাখ্যা দিই। তোমরা জানো সালোক সংশ্লেষণ যখন আমরা বিক্রিয়াটা করি, কার্বন ডাইঅক্সাইড পানি বিক্রিয়া করে খাবার এবং অক্সিজেন তৈরি করে। মনে করে দেখো, যখন কার্বন ডাইঅক্সাইড, এটাই তো সালোক সংশ্লেষণ বিক্রিয়া, কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া করে খাবার অক্সিজেন তৈরি হয়। এখন চিন্তা করো, এই পানির কাজটা কি কখনো চিন্তা করছো? এই যে পানির কাজ, এই পানির কাজ এখন পাবা। দেখো এই H+ আমরা পাবো পানি থেকে। যেমন দেখো, এই পানিকে আমি ভেঙে ফেলবো কি দিয়ে? আলো দিয়ে। কি দিয়ে ভাঙবো? আলো দিয়ে ভাঙবো। তো তোমরা জানো পানিকে যদি আমরা ভাঙলে আমরা কি পাবো? প্রোটন পাবো। সাথে কি পাবো বলো? সাথে কি পাবো? প্রোটন পাবো, সাথে কি পাবো? অক্সিজেন পাবো। পানিকে ভাঙছি, হাফ অক্সিজেন কেন বুঝছো? হাফ আর 2 কাটাকাটি গেলে 1, এখানে সমতা করছি আমি। দেখো এখানে 2টা হাইড্রোজেন, তাই 2টা H+ দিছি, এখানে একটা অক্সিজেন, তাই হাফ দিয়ে দিছি, যাতে দুই হাফে কাটাকাটি জায়গা। তার মানে এই যে আলোটাকে যখন, পানিটাকে যখন আমি ভাঙিয়ে ফেলি কি দিয়ে? আলো দিয়ে। এই ভাঙার প্রসেসটাকে আলো দিয়ে ভাঙছি না? ভাঙাকে ইংরেজিতে বলা হয় লাইসিস। লাইসিস মানে কি? ভাঙার প্রক্রিয়া। কি দিয়ে ভাঙছি? আলো দিয়ে। আলো মানে কি? ফটো। তাহলে পানি ভাঙার প্রক্রিয়াকে কি বলে? ফটোলাইসিস। লাইসিস মানে কি? ভাঙার প্রক্রিয়া। ফটো মানে তো তোমরা জানো। দেখো আলো দিয়ে আমি পানিকে ভাঙি, কি পাইছি? 2টা প্রোটন পাইছি। এই 2টা প্রোটন আমরা কোথায় ইউজ করছি? এই জায়গায় ইউজ করছি। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো, এই যে 2টা প্রোটন আমরা কোথায় ইউজ করছি? এখানে ইউজ করছি। এখন বুঝতে পারছো প্রোটনটা কোত্থেকে আসছে? এখন আবার চিন্তা করো, এই অক্সিজেনটা কোত্থেকে আসছে? প্রোটনটা কোত্থেকে আসছে সেটা তো বুঝলাম। এই যে এখানে একটা অক্সিজেন তৈরি হয়েছে, সেটা কোত্থেকে আসছে? সেটা পানি থেকে আসছে। দেখো, তাহলে আমরা একাধারে কয়েকটা প্রশ্ন উত্তর পেয়ে গেছি। আমরা অনেকেই কনফিউশনে ভুগি, এই অক্সিজেনটা ভাইয়া কোত্থেকে আসছে? যেমন কার্বন ডাইঅক্সাইডেও অক্সিজেন আছে, পানিতেও অক্সিজেন আছে। তো আমরা কনফিউজ হয়ে যাই, এই অক্সিজেনটা কি ভাইয়া কার্বন ডাইঅক্সাইড থেকে আসছে নাকি পানি থেকে আসছে? তোমরা এখন প্রুফ পেয়ে গেছো আসলে অক্সিজেনটা কোত্থেকে আসছে? পানি থেকে। দেখো পানি ভেঙে গেলে কি তৈরি হবে? অক্সিজেন তৈরি হবে। তাহলে অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষণের যে ফ্রি প্রোডাক্ট হিসেবে অক্সিজেন তৈরি হয়, এটা অ্যাকচুয়ালি পানি থেকে আসে। এটা এমসিকিউতে আসে, যার বেসিক ক্লিয়ার সে এমনি বুঝে যাবে যে এটা কার্বন ডাইঅক্সাইড না, এটা পানি থেকে আসে। তো আশা করি বুঝতে পারছো NADPH2 তৈরিতে এই প্রোটনটা কোত্থেকে আসে? পানি থেকে। এখন তোমরা জিজ্ঞেস করবে ভাই ইলেকট্রনটা কোত্থেকে আসে? তো ইলেকট্রনটা কোত্থেকে আসে সেটা আমি বলবো, সেটা আমি একটু জাস্ট বলবো, এটা বুঝবা না তোমরা। সেটা আমি বলবো, এই ইলেকট্রনটা আসে ফটোসিস্টেম 1 থেকে। জাস্ট এতটুকু জেনে রাখো, সামনে এমনি বুঝবা। ইলেকট্রনটা আসে ফটোসিস্টেম 1 থেকে। তাহলে প্রোটনটা আসে তোমার পানি থেকে,
আর তোমরা অনেকে বলবো ভাই ইলেকট্রনটা কোত্থেকে আসে, সেটা আমি একটু পরেই বুঝবা। ইলেকট্রনটা অ্যাকচুয়ালি আসে ফটো সিস্টেম 2 না, কোত্থেকে? ফটো সিস্টেম 1 থেকে। তাহলে তোমরা বুঝে গেছো ইলেকট্রন কোত্থেকে আসে, ফটো সিস্টেম 1 থেকে, নট 2। আর প্রোটন কোত্থেকে আসে? পানি থেকে। তাহলে আশা করি তোমরা এই যে এটিপি প্রক্রিয়াটা আর NADPH2 প্রক্রিয়াটা বুঝছো। এখন আসো আমাদেরকে তো দেখাইতে হবে কিভাবে এটিপি আর এই NADPH2 তৈরি হয়। এটা তো নর্মাল আমরা ব্যাখ্যা দিছি, নর্মালি আগে থেকে বলে দিছি যাতে তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পাও। তোমরা এটিপি তৈরি কিভাবে হয় ক্লিয়ার আইডিয়া পাইছো, NADPH2 তৈরি কিভাবে ক্লিয়ার আইডিয়া পাইছো। এখন তোমাদেরকে বিস্তারিত বুঝাতে হবে যে কিভাবে হয় জিনিসগুলা। দেখো কিভাবে জিনিসগুলো হয়, দেখো মানে আমরা এখন আলোক নির্ভর পর্যায়টাই পড়তেছি। মানে আলোক নির্ভর পর্যায়ে আর জাস্ট 2টা টপিক আছে, তো আমরা পড়তেছি এখন ফটোফসফোরাইলেশন। আলোক নির্ভর পর্যায়ে আছে, মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এটিপি আর NADPH2 তৈরি করা। ফটোফসফোরাইলেশন 2 ধরনের, একটি হচ্ছে চক্রীয়, খুবই ইম্পর্টেন্ট, আর একটি হচ্ছে অচক্রীয়। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। চক্রীয় আমার এটা হচ্ছে অচক্রীয়। দেখো অনেকে আমরা বলি চক্রীয়, ভাই চক্রীয় মানে হচ্ছে যেটা একটা চক্রের মতো থাকবে। ধরে নাও এখানে একটা জিনিস আছে, এখান থেকে কিছু একটা আমি বাইর করছি। ধরো নাও সামথিং আমি একটা বাইর করছি, ধরো ইলেকট্রন বাইর করছি, ধরো এই ইলেকট্রনটা বাইর করছি। দেখো এখান থেকে আমি একটা ইলেকট্রন বাইর করছি, ইলেকট্রনটা বাইর করে এভাবে ঘুরে ঘুরে আবার আগের জায়গায় চলে আসছে। তাহলে একটা চক্র সম্পাদন করছে না। দেখো ইলেকট্রনটা যেখান থেকে যাত্রা শুরু করছিল আবার ঘুরে ফিরে সে জায়গায় আসছে, তাহলে একটা চক্র সম্পাদন করছে না। তো এটাই মানে চক্রীয়। আর অচক্রীয় মানে হচ্ছে ধরে নাও এটা একটা জিনিস, এটা আরেকটা জিনিস, ফাইন। এখন এখান থেকে আমি একটা কি বাইর করলাম, এখান থেকে আমি একটা ইলেকট্রন বাইর করলাম। ইলেকট্রনটা বাইর করে আমি আশা করতেছিলাম এটা এভাবে ঘুরে আবার এদিকে ফেরত যাবে, মানে এটার মতো ঘুরে এভাবে ফেরত যাবে, এটার মতো। বাট এটা কি করলো, এভাবে ফেরত না গিয়ে দ্বিতীয় আরেকটা জিনিসে ইলেকট্রনটা চলে গেল। তাহলে বলো তো এটা কি চক্র সম্পাদন করলো না? এটার মতো হইলো না। এখান থেকে ইলেকট্রনটা যে জায়গা থেকে বাইরে ছিল সেই জায়গায় ঘুরে ফিরে চলে আসছিল, বাট এখান থেকে যে জায়গায় ইলেকট্রনটা বাইরে ছিল সেটা সেই জায়গায় না গিয়ে আরেকটা ভিন্ন জায়গায় গিয়ে চলে গেছে, ফলে এটা চক্র হয় নাই। এটাই অচক্রীয়, এটাই চক্রীয়। এখানে এই চক্রীয় অচক্রীয় ফসফোরাইলেশনে সেম ঘটনাই ঘটে। তো অ্যাকচুয়ালি এখানে জিনিসগুলো কি ছিল, এই জিনিসটা অ্যাকচুয়ালি ছিল ফটো সিস্টেম 1। আমি ফটো সিস্টেম 1 তোমাদেরকে দেখাইছি। অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে ফটো সিস্টেম 1, আর এই জিনিসটা কি জানো, এই জিনিসটা হচ্ছে ফটো সিস্টেম 2, আর এটা হচ্ছে ফটো সিস্টেম 1। তাহলে মনে রাখবা অচক্রীয় চক্রীয় ফটোফসফোরাইলেশন তুমি বুঝেই গেছো। চক্রীয় ফটোফসফোরাইলেশন হচ্ছে যে ফটোফসফোরাইলেশনে ফটো সিস্টেম 1 হতে উৎক্ষেপিত ইলেকট্রন চক্রাকারে আবর্তিত হয়ে আবার সেম পুনরায় চক্র সম্পাদন করে ফেরত আসে পিএসনে, সেটাই হচ্ছে চক্রীয়। আর অচক্রীয়তে কি হইল, ফটো সিস্টেম 2 থেকে উৎক্ষেপিত ইলেকট্রন ফটো সিস্টেম থেকে পুনরায় প্রবেশ না করে ফটো সিস্টেম 1-এ গিয়ে প্রবেশ করে, ফলে এটাই হচ্ছে অচক্রীয়। জাস্ট একটা নর্মাল একটা ধারণা দিচ্ছি তোমাদেরকে, একটু পরেই তোমরা বুঝবা। তাহলে চক্র কেন বলতেছো, অচক্র কেন বলছে সেটাই বুঝাইতে চাইছি, কারণ ফটো সিস্টেম 1-এই তো চলে আসছে আবার, তাই চক্র। এখানে ফটো সিস্টেম 2 থেকে যেটা বাইরে ছিল সেটা আবার ফটো সিস্টেমে না গিয়ে ফটো সিস্টেম 1-এ গেছে, তাহলে এটা চক্র হয় নাই, তাই এটা অচক্রীয়। আগে নর্মালি বুঝো, তাহলেই বাকিগুলো বুঝো। মনে রাখবা আমি গত ক্লাসেই বুঝেছি আলোক নির্ভর পর্যায় কোথায় হয়। আমি বারবার এই কথাটা বলি, কারণ এগুলো সবসময় হয় থাইলাকয়েডের মেমব্রেনের ভিতরে, ভাই মেমব্রেনে হয়, থাইলাকয়েড তো চিনো, ওই থাইলাকয়েডের মেমব্রেনের ভিতরেই হয়। মেমব্রেন তো চিনো না, ফসফোলিপিড বাইলিয়ার, মনে আছে তো, ফ্লুইড মোজাইক মডেল পড়ছো না? এই যে থাইলাকয়েড মেমব্রেনের এটা একটা লেয়ার, ফার্স্ট এটা আরেকটা লেয়ার। তো থাইলাকয়েড মেমব্রেনগুলো এরকম ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। মেমব্রেনটা সবসময় দ্বিস্তরী, 2টা স্তর। এটা একটা স্তর, ফ্লুইড মোজাইক মডেলে পড়ছো না, এটা একটা স্তর, এটা আরেকটা স্তর। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই 2টা চক্র বোঝানো। প্রথমে আমি এই অচক্রীয়টা পড়াবো, কারণ এটা তোমরা পারবা, বুঝবা এখন। কারণ হচ্ছে আমরা ইটিসির যে সিরিয়ালটা দিছি না, ইটিসি সিরিয়ালটা এখানে কাজে লাগবে। তাহলে প্রথমে আমরা পড়বো
এই অচক্রীয় ফটোফসফোরেশন, এটা বেশিরভাগ ক্ষেত্রে এটাই ঘটে। নর্মালি কিন্তু দেখবা বেশিরভাগ উদ্ভিদে অচক্রীয় ফটোফসফোরেশনই ঘটে, আর চক্রীয় খুব কমই ঘটে। খুব কম উদ্ভিদে চক্রীয় ঘটে, বেশিরভাগ উদ্ভিদে অচক্রীয়টাই ঘটে। তো আমরা সবসময় অচক্রীয়টা পরীক্ষায় দুইটাই আসতে পারে, অচক্রীয় আসতে পারে চক্রীয়। ধরো এক সময় যদি অচক্রীয় আসে আর এক সময় চক্রীয় আসবে, এরকম আর কি, বাট আসে। তো দোনোটাই শিখবা, বাট অচক্রীয়টা আগে শিখাবো, এটা বেশি ইম্পর্টেন্ট। আর এটা বুঝতে সুবিধা হবে, কারণ আমি ইটিসির যে ইয়াটা দিছিলাম, সিরিয়ালটা দিছিলাম, সেটাই এখানে কাজে লাগাবা। ওকে, আসো অচক্রীয় ফটোফসফোরেশন। তাহলে আমরা যেটা পড়বো এখন, আলোক নির্ভর পর্যায় অচক্রীয় ফটোফসফোরেশন। কি পড়বো? অচক্রীয় ফটোফসফোরাইলেশন, অচক্রীয় ফটোফসফোরিলেশন কোথায় ঘটবে? থাইলাকয়েডের মেমব্রেনে। আমরা থাইলাকয়েড মেমব্রেনকে এভাবে জুম করে দেখাবো। তার আগে আমি ধরে নাও এই পুরো বোর্ডটা চিন্তা করো, এই পুরো বোর্ডটা এতটুকু পর্যন্ত চিন্তা করবা, হইল এতটুকু পর্যন্ত চিন্তা করলো। এই পুরো জিনিসটা কি আঁকলাম বক্স করে? এটা কি আঁকলাম জানো? এটা আঁকলাম ক্লোরোপ্লাস্ট। ঘটনা সত্য ক্লোরোপ্লাস্টেই ঘটে, তাই না? এই পুরা জিনিসটা হচ্ছে কি? এই পুরা জিনিসটা কি বলতো? এই পুরা জিনিসটা হচ্ছে, বলো না, এই পুরা জিনিসটা কি? এই পুরা জিনিসটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর ক্লোরোপ্লাস্টের ভিতর কি থাকে? ক্লোরোপ্লাস্টের ভিতর ভাবে কি থাকে বলতো? গোল গোল থাইলাকয়েড। এগুলো হচ্ছে থাইলাকয়েডের দ্বিস্তরী মেমব্রেন। দেখো এই যে দুইটা মেমব্রেন, এই যে দেখো দুইটা মেমব্রেন, এই যে দেখো দুইটা মেমব্রেন। তাহলে বুঝতে পারছো এই পুরো জিনিসটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর ক্লোরোপ্লাস্টের ভিতর থেকে এভাবে থাইলাকয়েডে কয়টা মেমব্রেন? দুইটা মেমব্রেন। এই থাইলাকয়েডের মেমব্রেনের ভিতরেই সব ঘটনা ঘটবে। অচক্রীয় বলো চক্রীয় বলো, কোথায় ঘটবে আমি দেখাচ্ছি। কোন জায়গায় ঘটবে? এই যে মেমব্রেন দেখছো না, এখানে ঘটবে, এখানে। তো আমরা জুম করে দেখাবো, সমস্যা নাই। এই জায়গায় কি দেখাবো? এই জায়গায় এভাবে দেখানো যাবে? এই যে মেমব্রেনের ভিতরে, এই যে ভিতরে এই স্পেসগুলো দেখতেছো না, এই যে মেমব্রেন, এই জায়গায়, এগুলো মেমব্রেন না, ডাবল মেমব্রেন না, এই জায়গাগুলোতেই ঘটবে। দেখছো? এই জায়গাগুলোতেই ঘটনা ঘটবে। তাই এখন আমরা জুম করে দেখাবো কোন জায়গায়, বুঝছো? এই মেমব্রেনের ভিতরে। সবসময় আমি বলতেছি থাইলাকয়েডের মেমব্রেনের ভিতরে। তো আমি একটু যদি জুম করে দেখাই, ক্লোরোপ্লাস্টের এই স্পেসটার নাম হচ্ছে স্ট্রোমা। কারণ এখানে যে তরল পদার্থগুলো থাকে এগুলোকে কি বলে? গলাগাছে পড়েছি, স্ট্রোমা। আর এটা পুরাটা হচ্ছে কি? এটা পুরাটা কি? ক্লোরোপ্লাস্ট। তাহলে আসো থাইলাকয়েডের মেমব্রেন দেখাই। মনে হয় মেমব্রেন সবসময় ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। ফ্লুইড মোজাইক মডেলে পড়ছো না? তো আমরা এখানে এভাবে দেখবা, এভাবে বড় করে ফসফোলিপিড বাইলেয়ার দেখাচ্ছি। এই দেখো এভাবে ফসফোলিপিড বাইলেয়ার দেখাচ্ছি। হ্যাঁ, এভাবে ফসফোলিপিড বাইলেয়ার দেখাচ্ছি। এভাবে আরো যাবে আর কি সামনে। আচ্ছা, আরো দেওয়াই দিয়ে দিই এভাবে। এটা একটা লেয়ার থাইলাকয়েডের, এটা একটা লেয়ার, এটা আরেকটা লেয়ার। তাহলে কয়টা লেয়ার? দুইটা লেয়ার না? সবসময় প্রতিটা থাইলাকয়েডের কয়টা লেয়ার? দুইটা লেয়ার। প্রতিটা থাইলাকয়েডের কয়টা লেয়ার? দুইটা লেয়ার। তো আমরা এই দুইটা লেয়ার নিলাম আর কি। ঘটনা সব এই থাইলাকয়েডের ভিতরেই ঘটবে, এই যে থাইলাকয়েডের মেমব্রেনের ভিতরে ঘটবে। ঠিক আছে? আচ্ছা, তো শুরু করি, বিসমিল্লাহ বলে শুরু করি। তো দেখো, একটু আগেই বললাম অচক্রীয় মানে কি? যেখানে চক্র হবে না। তো অচক্রীয়তে ফটোসিস্টেম থাকবে দুইটা। আমি একটু আগেই তোমাদেরকে বলছি, একটি হচ্ছে ফটোসিস্টেম 2 আর একটি হচ্ছে ফটোসিস্টেম 1। অচক্রীয়তে সবসময় ফটোসিস্টেম দুইটাই থাকবে, ফটোসিস্টেম 2ও থাকবে, ফটোসিস্টেম 1ও থাকবে। তো শুরুতে আমরা ফটোসিস্টেম 2 নিয়ে ইউজ করব, ফটোসিস্টেম 2টা নিব, তারপর আমরা আস্তে আস্তে 1 পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো দেখো, শুরু হবে ফটোসিস্টেম 2 থেকে। আমি ফটোসিস্টেম 2টা আঁকতেছি। এই ফটোসিস্টেম 2, এখানে আমি PS2 লিখতেছি, PS2। তোমরা সবাই জানো ফটোসিস্টেম 2টা কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে? 680। তাহলে ফটোসিস্টেম 2 সবসময় কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে?
680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে। আর ফটোসিস্টেম 1 হচ্ছে 651। তাহলে এখানে আছে ধরো সূর্য, এই দেখো এভাবে সূর্য আছে, এখানে সূর্যের আলো আসবে, সূর্যের আলো এই জায়গায় আসবে, এই জায়গা থেকে এই জায়গায় আসবে। কারণ আমি বলছিলাম, খেয়াল করো, এই জায়গাটা হচ্ছে আলোক শোষণ অংশ, যেখানে ক্যারোটিনয়েডস থাকে, তারপর একটা কি বলো, ক্লোরোফিল বি থাকে। আর এটা হচ্ছে মেইন বিক্রিয়ার কেন্দ্র, এগুলো বুঝাইছি আর বুঝাবো না। বিক্রিয়ার কেন্দ্র, এটা মেইন বিক্রিয়ার কেন্দ্র, যেটা 680 ন্যানোমিটার, এটা মেইন। এখান থেকে ইলেকট্রন বাইর হবে। আচ্ছা দেখো, যখন সূর্যের আলো আসবে এখানে, এখানকার যে পিগমেন্টগুলো, এগুলো আলোগুলো শোষণ করবে। শোষণ করে কোথায় পাঠাবে? শোষণ করে দেখো কোথায় পাঠাচ্ছে, এই জায়গায়, এই মেইন জায়গায় পাঠাবে। এটা হচ্ছে মেইন জায়গা। এই জায়গায় যখন পাবে, এটা হচ্ছে রিঅ্যাকশন সেন্টার, এটা হচ্ছে বিক্রিয়ার কেন্দ্র, এখানে বিক্রিয়া হবে। এখন বিক্রিয়ার ফলে বলো তো কি হয়? ইলেকট্রন ত্যাগ করি না আমরা, ইলেকট্রন আদান প্রদান হয় না? রিঅ্যাকশন কেমিস্ট্রিতে পড়ছি না? ইলেকট্রনগুলো কি হয়? লাফ মারে, এক শক্তিস্থ থেকে আরেক শক্তিস্থ লাফ মারে। শক্তি শোষণ করছে, মনে আছে? বোরের মডেল মনে আছে? বোরের নীতি, দুইটা কক্ষপথ, এটা নিচের কক্ষপথ, এটা উপরের কক্ষপথ। যখন তুমি আলো দিবা, যখন তুমি শক্তি দিবা, তখন শক্তি শোষণ করে উপরে কক্ষপথে লাফ মারবে। এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করবা। তাহলে তুমি শক্তি দিচ্ছ, সূর্যের আলো দিচ্ছ, এখানে আসছে, এটা মেইন, এখান থেকে দুইটা ইলেকট্রন লাফ মারবে। কয়টা? মনোযোগ দিবা, দুইটা ইলেকট্রন লাফ মারবে। দেখছো? এই শুরু হইলে ইলেকট্রনের লাফ মারা। কেন ইলেকট্রন লাফ মারে বুঝতেছ? আলো শোষণ করলে ইলেকট্রন লাফ মারবেই, শক্তি শোষণ করে লাফ মারবেই। তো এখান থেকে বিক্রিয়া কেন্দ্র থেকে, ফটোসিস্টেম 2 এর বিক্রিয়া কেন্দ্র দিয়ে ইলেকট্রন লাফ মারবে। এবার লাফ মারার পর ইলেকট্রনগুলোকে ক্যারি করার জন্য কি আছে? কি আছে? একটু আগে কি পড়েছি? ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এবার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যে যে জিনিসগুলো কথা বলছি, সবগুলো এখানে অ্যাপ্লাই করবা। দেখি অ্যাপ্লাই করো তো। প্রথমে যেটা ছিল সেটা কি বলো তো? সিরিয়ালটা দেখি, কমেন্টে বলো। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের প্রথমে যে 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 ব্যক্তি ছিল, যে বাহক ছিল, সে কে ছিল? সেই কিন্তু এই দুটি ইলেকট্রন প্রথমেই গ্রহণ করবে। কে ছিল দেখি বলো, দেখি বলো কে ছিল, কমেন্টে বলো। কমেন্টে বলো তো দেখি কে ছিল, বলো তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের প্রথম বাহক কে ছিল? একটু আগে পড়েছে প্রথম বাহক কে ছিল? প্রথম বাহক ছিল ফিওফাইটিন। ফিওফাইটিনকে সংক্ষেপে কি প্রকাশ করে? কি দিয়ে? পিএইচ দিয়ে। তাহলে এই যে দুইটা ইলেকট্রন জাম্প মারলো, এই দুইটা ইলেকট্রনকে সর্বপ্রথম গ্রহণ করবে কে? ফিওফাইটিন। পি দিয়ে ফিও, মানে ফিওর পিএইচ দিয়ে প্রকাশ করছে। আমরা তো প্রথমেই দেখাই দিলাম এগুলা। তাহলে ফিওফাইটিন এই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। এখন ফিওফাইটিন যখন ইলেকট্রন গ্রহণ করবে, এবার ফিওফাইটিন এই ইলেকট্রনগুলোকে আরেকজনকে পাস করার জন্য চেষ্টা করবে। এখন আরেকজনকে সিরিয়ালি বলো, লিখে দিছি। ফিওফাইটিনের পর কে বলো তো? প্লাস্টোকুইনন। তাহলে ফিওফাইটিন কি করবে? এই দুইটা ইলেকট্রন কাকে দিয়ে দিবে? এই যে প্লাস্টোকুইননকে দিয়ে দিবে। তাহলে খেয়াল করবা, এই দুটি ইলেকট্রন জাম্প করছে, ফিওফাইটিন নিল, ফিওফাইটিন এবার কাকে দিয়ে দিল? প্লাস্টোকুইননকে দিয়ে দিল। এবার প্লাস্টোকুইনন যখন ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করা মানে কি? বিজারিত হয়ে যাওয়া। আমি বারবার বলি, ইলেকট্রন গ্রহণ করছো মানে কি? বিজারিত হয়ে গেছো। আর পি কি হচ্ছে? প্লাস্টোকুইনন হচ্ছে চলনশীল, চলতে পারে। এ দুইটা ইলেকট্রন নিয়ে আরেকজনের কাছে যাবে। এ আরেকজনটা কে জানো? এ আরেকজনটা কে জানো তো? এই আরেকজনটা হচ্ছে সাইটোক্রোম। এই আরেকজনটা কে জানো তো? এই আরেকজনটা হচ্ছে সাইটোক্রোম এফ। একটু মনোযোগ দাও। এই আরেকজনটা হচ্ছে সাইটোক্রোম এফ। তাহলে চিন্তা করো, প্লাস্টোকুইনন মুভ করতে পারে, মুভ করে 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 এই যে দুইটা ইলেকট্রন, সেটা এই সাইটোক্রোম এফ কে দিয়ে দিবে। তা আমি বলছিলাম, মনে করে দেখো, সাইটোক্রোম এফ হচ্ছে হিম গ্রুপ বিশিষ্ট, লৌহ গঠিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। মানে এখানে কি আছে? লোহা আছে, আয়রন আছে, আয়রন। তো যখন প্লাস্টোকুইনন নিজে মুভ করে দুইটা ইলেকট্রন সাইটোক্রোম এফ কে দিয়ে দিবে, তো এই দুইটা ইলেকট্রনগুলো মুক্ত হওয়ার ফলে, এখানে দুইটা ইলেকট্রন মুক্ত হওয়ার ফলে প্রচুর পরিমাণে শক্তি এখান থেকে নির্গত হবে। তোমরা জানো ইলেকট্রন মুভ করলে কিন্তু শক্তি নির্গত হয়।
যেমন ওই যে নিলস বোরের পরমাণু মডেলটাই দেখো, যখন নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে শক্তি শোষণ করে লাফ মারবে, জাম্প করবে, তখন কিন্তু শক্তি নির্গত হয়, তাই না? নিলস বোরের পরমাণু মডেল পড়ছি আমরা, শক্তি নির্গত হয়। তাহলে ইলেকট্রন যখন সাইটোক্রোম এফ এ আসবে তখন কিন্তু কি নির্গত হবে? তখন নির্গত হবে শক্তি। কি নির্গত হবে? শক্তি। তো এই শক্তি যখন এখান থেকে নির্গত হবে, এখানে আমি দেখাচ্ছি, এখান থেকে এভাবে যখন সাইটোক্রোম এফ এ যাবে তখন এখান থেকে শক্তি নির্গত হবে, শক্তি। তো যখনই শক্তি নির্গত হবে তখনই কি করবে? এখানে একটা গিটারের মতো অংশ আছে, আমি এটা গত ক্লাসেই পড়াইছিলাম, অনেকটা গিটারের মতো, আমি যদিও গিটারের মতো আঁকতে পারি নাই, গিটারের মতো একটা অংশ আছে, এটাকে বলা হয় এটিপি সিনথেস। এটাকে বলা হয় এটিপি সিনথেস এনজাইম। দেখো নামের শেষে কি আছে দেখো, এটা আমি গত ক্লাসগুলোতেই কিন্তু আমি এগুলো ব্যাখ্যা করছি। এটিপি সিনথেস, দেখো আমি একটু বুঝাচ্ছি তাও। সিনথেস শব্দটার নামের শেষে এস আছে, তার মানে এটা এনজাইম, এই জিনিসটা একটা এনজাইম। সিনথেস শব্দটা আসছে সিনথেসিস থেকে। সিনথেসিস শব্দটা মানে কি? তৈরি করা। এখন দেখো কি সিনথেসিস? এটিপি সিনথেসিস। তাহলে এর কাজ কি তৈরি করা? এটিপি তৈরি করা। তাহলে এটিপি সিনথেস হচ্ছে এমন একটা এনজাইম যেটা এটিপি সিনথেসিস করে, মানে এটিপি তৈরি করে। তাহলে আমাদের উদ্দেশ্য তো তোমরা সবাই জানো, এটিপি তৈরি করা। কি তৈরি করা? এটিপি তৈরি করা, শক্তি তৈরি করা। তো যখনই সাইটোক্রোম এফ ইলেকট্রন আসবে তখন ইলেকট্রন থেকে শক্তি নির্গত হবে, আর ওই শক্তিকে কাজে লাগাই এই এটিপি সিনথেসে। এই এটিপি সিনথেসে খেয়াল করবা, এটিপি সিনথেসে একটা কি তৈরি হবে? এটিপি তৈরি হবে। কিভাবে মনে আছে তো? আমরা এটিপি কিভাবে তৈরি করছিলাম? এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করছিলাম, এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করছিলাম। তাহলে দেখো আমরা যে বলি যে আলোক নির্ভর পর্যায়ে মানে ফটোফসফোরাইলেশনের মেইন কাজ হচ্ছে এটিপি তৈরি করা, আমরা এটিপি তৈরি করলাম কখন? যখন প্লাস্টোকুইনন চলতে পারে, এ চলাচল করতে পারে, এ দুইটা ইলেকট্রন নিয়ে গিয়ে সাইটোক্রোম এফ এর কাছে যাবে, তখন দুইটা ইলেকট্রনগুলা থেকে শক্তি নির্গত হবে। এই শক্তিকে কাজে লাগাইয়া এডিপি একটা ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করে ফেলছে। কয়টা? একটা এডিপি তৈরি করছে, একটা তো এটিপি তৈরি করা শেষ। আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল প্রথমে এটিপি তৈরি করা, আমরা কিন্তু কয়টা তৈরি করছি? একটা এটিপি তৈরি করা শেষ। আমাদের এই উদ্দেশ্যটা সফল হয়েছে। এখন কিন্তু আমাদের আরেকটা জিনিস তৈরি করা বাকি আছে, মনে করে দেখো, সেটা হচ্ছে NADPH2। এভাবে যদি তুমি পড়ো তুমি বুঝতে পারবা ইজিলি। আমাদের উদ্দেশ্য বুঝতে হবে সবসময়, করে গেলে হবে না। উদ্দেশ্যটা হচ্ছে এটিপি তৈরি করে, ওটিপি তৈরি করছি কখন? এই জায়গায় এসে এটিপি তৈরি হবে সাইটোক্রোম এফ এ যখন আসবে। এখন উদ্দেশ্য হচ্ছে NADPH2 তৈরি করা। দেখি কিভাবে NADPH2 তৈরি করা যায়। এখন সাইটোক্রোম এফ এর দুইটা ইলেকট্রন না, এই সাইটোক্রোম এফ থেকে ইলেকট্রনটা কোথায় যাবে? নেক্সট ইলেকট্রন বাহককে পিসি। পিসি মানে কি? প্রিয়াঙ্কা চোপড়া না, পিসি মানে হচ্ছে প্লাস্টোসায়ানিন। পি দিয়ে প্লাস্টো, সি দিয়ে সায়ানিন। তাহলে এই সাইটোক্রোম এফ এবার দুইটা ইলেকট্রনগুলো কাকে পাঠিয়ে দিবে? প্লাস্টোসায়ানিন। নেক্সট তুমি দেখো প্লাস্টোসায়ানিনই ছিল, আমি তোমাদের বলছি না সিরিয়াল মেনটেন করবা, প্লাস্টোসায়ানিনই ছিল। যখনই দুইটা ইলেকট্রন প্লাস্টোসায়ানিনে আসবে তখনই তুমি এতটুকু স্টপ করে দিবা। আমি যেভাবে পড়াচ্ছি সেভাবেই করবা। যখনই দুইটি ইলেকট্রন প্লাস্টোসায়ানিন মানে পিসিতে চলে আসবে তখন তুমি এতটুকু তোমার কার্যক্রম স্টপ করে দিবা। এখানে দেখো এটা ছিল কি PS2 না, এবার তুমি PS1 নিয়ে কাজ করবা। এবার এখানে আমরা আঁকবো PS1। আমি বারবার বলছিলাম যে অচক্রিয়তে দুইটা ফটোসিস্টেম কাজ করে, একটি PS2 আর একটি PS1। এইবার তুমি এখানে একটু স্টপ রাখবা, পিসিটা স্টপ রাখবা। এবার তুমি PS1 নিয়ে আলোচনা করবা। মনে রাখবা PS1 এ কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো? 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিক্রিয়ার কেন্দ্রে তৈরি হয় বা শোষিত হয়। তাহলে এখানেও সূর্যের আলো আছে, খেয়াল করবা। এখানেও সূর্যের আলো এই জায়গায় আসবে, এই জায়গা থেকে কোথায় আসবে? এই যে মেইন জায়গায় আসবে বিক্রিয়ার কেন্দ্রে।
কত 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ হবে। শোষণ হওয়ার কারণে এটার মধ্যে কি নিক্ষিপ্ত হবে, ওই যে নিলস বোরের পরমাণু মডেলের মতো। নিলস বোরের পরমাণু মডেল বলতে এখান থেকে কি 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 লাফাবে, এখান থেকে 2টা ইলেকট্রন লাফ দিবে। এখান থেকে এটার মতো কপি, এটার মতো নিলস বোরের পরমাণু মডেলের মতো ইলেকট্রন শক্তি শোষণ করে লাফ দিবে। 2টা ইলেকট্রন লাফ দিবে। এটা এখানে রাখবা, এখান থেকে শুরু করবে এবারে। ওকে ফাইন। এখন তুমি আমাকে একটু বলো জাস্ট, আচ্ছা এখান থেকে যখন 2টা ইলেকট্রন লাফ দিয়ে দিছে, এখানে ইলেকট্রনগুলো খালি হয়ে গেছে না? মানে ধরে নাও আমার এখানে প্রথমে 2টা ইলেকট্রন ছিল, আমি 2টা ডট দিচ্ছি, আমার এখানে 2টা ইলেকট্রন ছিল, 2টা ইলেকট্রনগুলো আমি লাফ দিয়ে পাঠিয়ে দিছি। তাহলে 2টা ইলেকট্রন যদি পাঠিয়ে দিয়ে দেই, তাহলে এখন ইলেকট্রনগুলো এখানে খালি হয়ে গেছে না? এই জায়গাটা খালি হয়ে গেছে না? এখন আমাকে খালি জায়গাটা ফিল আপ করতে হবে। এই জন্য আমি তোমাকে এখানে এতটুকু স্টপ রাখতে বলছিলাম, যে তুমি আপাতত এটা একটু স্টপ রাখো, এই জায়গায় স্টপ রাখো, কারণ এবার একে ইলেকট্রনটা লাফাইতে দাও। ইলেকট্রন যখন এখান থেকে চলে যাবে, তাহলে এই জায়গাটা খালি হয়ে যাবে। এখন আবার উদ্দেশ্য হচ্ছে খালি জায়গা পূরণ করা। এখন খালি জায়গা কে পূরণ করবে? প্লাস্টোসায়ানিন। দেখো 2টা ইলেকট্রনের চলনশীল, এখান থেকে এখানে মুভ করবে, এখান থেকে এখানে মুভ করে এই যে 2টা ইলেকট্রন এখান থেকে যে লাফ দিছিল, খালি জায়গা হয়ে গেছিল, এই খালি জায়গাটা পূরণ হয়েছিল। তো একটা এমসিকিউ আসতে পারে, ফটোসিস্টেম 1 থেকে যে 2টা ইলেকট্রন লাফ দেয়, যে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়, সেই ইলেকট্রনের ঘাটতি পূরণ হয় কিভাবে? তুমি বলবা ফটোসিস্টেম 2 থেকে, ফটোসিস্টেম 2 এর প্লাস্টোসায়ানিনের মাধ্যমে। তাই দেখো ফটোসিস্টেম 2 এর যে 2টা ইলেকট্রন ছিল, এই 2টা ইলেকট্রনই কিন্তু এখানে চলে আসছে ঘুরে ফিরে। তুমি দেখো 2টা ইলেকট্রন কার থেকে আসছে? এটা ফটোসিস্টেম 2 এর। তাহলে ফটোসিস্টেম 2 এর 2টা ইলেকট্রনই কার কাছে আসছে? ফটোসিস্টেম 1 এর। তাহলে ফটোসিস্টেম 1 এর যে 2টা ইলেকট্রন লাফ দেয়, ফলে যে ঘাটতিটা সৃষ্টি হয়, সেই ঘাটতিটা পূরণ করে কে? বুঝতে উত্তর হচ্ছে, তুমি এখান থেকে দেখে দেখে বলো না। ওকে আচ্ছা, এই 2টা ইলেকট্রন এখন কই যাবে? আরেকটা চেইন আছে না, নাম কি? ফেরিডক্সিন। মনে করে দেখো এফডি। ফেরিডক্সিনকে কি দিয়ে প্রকাশ করে? এফডি। এফ দিয়ে ফেরিডক্সিন। তো ফেরিডক্স এই 2টা ইলেকট্রন যেটা, সেটা এখন যে নেক্সট ইলেকট্রন বাহক সেটা যাবে ফেরিডক্সিনের কাছে। তাহলে এই 2টা ইলেকট্রন ফেরিডক্সিনের কাছে গেল। তো ফেরিডক্সিনের একটা বিশেষ ক্ষমতা হচ্ছে, ফেরিডক্সিন এই 2টা ইলেকট্রনকে এবার নেক্সট একটা বাহকের কাছে পাঠিয়ে দিবে। নেক্সট বাহকটাই হচ্ছে আমাদের এনএডিপি রিডাকটেস। এই যে এই জিনিসটা আমরা কতবার বললাম এর আগে, কতবার ভেঙে ভেঙে দেখাইলাম, এখন তোমরা তোমাদের কাছে এটা পানি। তাহলে এফইডির বিশেষ ক্ষমতা হচ্ছে, যখনই এই 2টা ইলেকট্রন গ্রহণ করবে, এই 2টা ইলেকট্রন সে এনএডিপির কাছে পাঠিয়ে দিবে, এনএডিপি রিডাকটেসের কাছে পাঠিয়ে দিবে। এটাই তো এনজাইম, আর এটাই তো তৈরি করবে আমাদের NADPH2। কিভাবে? দেখো কোথায় দেখাবো? এখানে দেখাই। এই দেখো NADPটা রিডাকটেসটা এখানে দেখাচ্ছে। কিভাবে এটা তৈরি করবে দেখো। NADP রিডাকটেস যেহেতু, তাহলে কি থাকবে? NADP থাকবে প্লাস প্লাস ইলেকট্রন লাগবে কয়টা? 2টা। চিন্তা করো এই 2টা ইলেকট্রন কিভাবে পাবে সে? এই দেখো ফেরিডক্সিন এই 2টা ইলেকট্রন দিয়ে দিছে, তাহলে 2টা ইলেকট্রন আমরা পেয়ে গেছি। NADP রিডাকটেস, রিডাকটেস মানে কি? বিজারিত করে এমন এনজাইম। তাহলে ইলেকট্রন গ্রহণ করছে মানে বিজারণ না? এখন ইলেকট্রনগুলো কোত্থেকে পাইছে? তখনই আমি বলে দিছিলাম PS1 থেকে। প্রমাণ পাইছো? এই যে ইলেকট্রনটা দেখো কোত্থেকে আসছে, এটা কি? PS1 এখান থেকে জাম ইলেকট্রনগুলো পাঠাইছে বিদায় তো তুমি পাইছে, নাকি কে পাইতো জীবনেও? ওই যে তখন যখন বলে দিয়েছিলাম যে NADP রিডাকটেসে ইলেকট্রন কোত্থেকে আসে, তখন আমি লিখে দিয়েছিলাম ফটোসিস্টেম 1 থেকে আসে। বলছিলাম তোমরা এখন এটা বুঝবা না। তোমরা এখন বুঝতে পারছো এখানে যে ফটোসিস্টেম 1 থেকে এই 2টা ইলেকট্রন আসছে। প্রমাণ পাইছো তোমরা এখন যে কিভাবে ফটোসিস্টেম 1 থেকে এই 2টা ইলেকট্রন। দেখো ফটোসিস্টেম 1 এই 2টা ইলেকট্রন ছাড়ছে বিদায় তো NADP রিডাকটেস এই 2টা ইলেকট্রন পাইছে। এখন লাগবে কি? প্রোটন। প্রোটন কোত্থেকে? পানি থেকে। প্রোটন কোত্থেকে? প্রোটন কোত্থেকে? পানি থেকে। পানি ভেঙে গিয়ে কি হবে? 2টা H+ এবং হাফ অক্সিজেন। এই যে পানি ভেঙে যাবে,
তাহলে পাঙ্গি ভেঙে গিয়ে দুইটা S প্লাস কোথায় চলে আসবে? এই জায়গায় দুইটা S প্লাস চলে আসবে। তাহলে NADP এর সাথে দুইটা ইলেকট্রন দুইটা S প্লাস বিক্রিয়া করে কি তৈরি করবে? NADPH2। তাহলে দেখো আমরা একটা ATPও তৈরি করলাম, একটা NADPH তৈরি করলাম। মনে রাখবা NADPH হচ্ছে ATPর তুলনায় 3 গুণ শক্তি বেশি। কেন জানো? কারণ 1 NADPH2 = 3 ATP। তাহলে একটা NADPH2 থেকে তুমি কয়টা ATP পাবা? 3টা ATP। তাই NADPH হচ্ছে ATPর চেয়ে 3 গুণ শক্তিশালী। কেন? কারণ 1 NADPH = 3 ATP। ওকে, আচ্ছা, তাহলে আমরা NADPH তৈরি করছি। তাহলে দেখো এটাই কিন্তু অচক্রীয় ফটোফসফোরিলেশন। কেন অচক্রীয়? দেখো ফটো সিস্টেম 2 থেকে প্রথম যে দুটি ইলেকট্রন লাভ মারছিল সেই ইলেকট্রনগুলো কিন্তু আর কখনো ফটো সিস্টেমে ফেরত আসে নাই। তুমি দেখো এই দুইটা ইলেকট্রন, তুমি দেখো এখান থেকে যখন লাভ মারছে এগুলা কি এখানে ফেরত আসছে? ফেরত আসে নাই তো। গেছে গে কোথায়? ফটো সিস্টেম 1-এ। দেখো এই দুইটা ইলেকট্রন কোথায় চলে গেছে দেখছো? এই দেখো এটা কি? ফটো সিস্টেম 1-এ। তাহলে ফেরত আসছে? ফেরত আসে নাই। তাহলে অচক্রীয় ফটোফসফোরিলেশনে কখনো যে দুইটা ইলেকট্রন ফটো সিস্টেম 2 থেকে জাম্প মারে সেটা ফেরত আসে না, চক্রাকারে ফেরত আসে না। ভাই এটা চক্রাকারে চলতে থাকে না। তাহলে চিন্তা করবা অচক্রীয় ফটোফসফোরিলেশনে কি কি হচ্ছে। দেখো অচক্রীয় ফটোফসফোরিলেশনে তোমার দুইটা ফটো সিস্টেম কাজ করবে। প্রথমে PS2, তারপর এখানে PS1। ওকে, অচক্রীয় ফটোফসফোরিলেশনে কয়টা ATP তৈরি হবে? একটা। কারণ চক্রীয় অচক্রীয় মধ্যে তোমাকে পার্থক্য করতে হবে। পার্থক্য তুমি করতে পারবা। কয়টা ATP তৈরি হবে? দেখো একটা ATP তৈরি করছি। কয়টা NADPH তৈরি হবে? একটা NADPH তৈরি হবে অচক্রীয়তে। তারপর দেখো অচক্রীয়তে পানি লাগে কিনা? দেখো পানি লাগে। তুমি পার্থক্য অলরেডি শিখে ফেলছো, কারণ এখানে যা আছে সক্রিয় একদম ওইটার উল্টা। মানে যখন আমি অসক্রিয় থেকে সক্রিয়টা বাদ দিব, মানে এটাকে যখন সক্রিয় বানাবো তখন দেখবা এই ঘটনাগুলো পুরো উল্টা হয়ে যাবে। তাই তুমি চক্রীয় অচক্রীয় মধ্যে পার্থক্য বুঝতে পারবা। তাহলে একটু খেয়াল করবা। দেখো অচক্রীয়তে ফটো সিস্টেম কয়টা? দুইটা। অচক্রীয়তে ATP কয়টা? একটা। NADPH কয়টা? একটা। অচক্রীয়তে NADP রিডাক্টেস লাগে, দেখো আছে। ODBতে পানি লাগে, অচক্রীয়তে পানি লাগে। কিন্তু চক্রীয় ক্ষেত্রে দেখবা ঘটনা উল্টা। তো তোমরা একটু কমেন্টে জানাও অচক্রীয় ফটোফসফোরিলেশন তোমরা বুঝতে পারছো কিনা? একদম সোজা। তোমরা একটু কমেন্টে জানাও অচক্রীয় ফটোফসফোরিলেশন বুঝতে পারছো কিনা? ওকে, এটাই ছিল অচক্রীয়। এখন আমরা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে চক্রীয় বানাবো এটাকে। তো চক্রীয়তে একদম সোজা। চক্রীয়টা তোমরা দেখো, চক্রীয় একদম সোজা। চক্রীয়র ক্ষেত্রে আমরা ফটো সিস্টেম শুধু একটাই কাজ করবে। আমি চক্রীয়টা দেখাচ্ছি, এগুলো আমি মুছে দিচ্ছি। চক্রীয় মানে বুঝতেই পারতেছো চক্রাকারে থাকবে। চক্রীয়তে দেখো, অচক্রীয়তে আমরা দুইটা ফটো সিস্টেম নিছিলাম, বাট চক্রীয়তে তোমরা শুধুমাত্র একটা ফটো সিস্টেম নিবা। চক্রীয়তে একদম সোজা। এটা আসলে তো পরীক্ষায় পারি যাবা। চক্রীয়তে শুধু ফটো সিস্টেম 1 থেকে, চক্রীয়তে শুধু ফটো সিস্টেম 1 থেকে কোনো আরেকটা ফটো সিস্টেম থাকে না। তাহলে পার্থক্য বুঝো চক্রীয় অচক্রীয় মধ্যে। ফটো সিস্টেম 1 কত? ফটো সিস্টেম 1 হচ্ছে কত? 700 না 680, 700 ন্যানোমিটার। 700 ন্যানোমিটার। তো এই দেখো সূর্যের আলো এখানে আসবে, সূর্যের আলো এসে এই ফটো সিস্টেম 1-এ আসবে, মানে এই জায়গায় আসবে, এই জায়গা থেকে এখানে আসবে, বিক্রিয়া কেন্দ্রে আসবে। তো আবার স্বাভাবিক নিউজ বোর্ডের পরমাণু মডেল অনুযায়ী যখন শক্তি শোষণ করবে তখন এখান থেকে দুইটা ইলেকট্রন কি দিবে? লাফ দিবে। দেখো দুইটা ইলেকট্রন লাফ দিছে। তো দুইটা সেম, দুইটা ইলেকট্রন যখন লাফ দিবে তখন এখানে যে ইলেকট্রন বাহক আছে না, ইলেকট্রন বাহকগুলো এই ইলেকট্রনগুলো গ্রহণ করবে। তবে দেখো এখানে কিন্তু ওইটার মতো উল্টা হবে। মানে হচ্ছে এখানে কিন্তু ওইটার মতো ইলেকট্রন বাহকগুলো আসবে না, সিরিয়ালে আসবে না। এখানে প্রথমে যে আসবে সে হচ্ছে ফেরিডক্সিন। ফেরিডক্সিনই প্রথমে আসবে। তো ফেরিডক্সিন
ওখানে কিন্তু ফেরিডক্সিন ছিল না, ওখানে ছিল ফিওফাইটিন, এখানে ফেরিডক্সিন, এখানে একটু এলোমেলো। ফেরিডক্সিন যখন এই দুটি ইলেকট্রন গ্রহণ করবে তখন সে বিজারিত হয়ে যাবে। এবার তাকে জারিত হতে হবে, কারণ সবসময় মনে হয় একবার জারণ বিজারণ হইতে হবে, মানে জারিত হলে বিজারিত হইতে হবে, বিজারিত হলে জারিত হইতে হবে। এই ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে গেছে, কারণ ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, এখন একে জারিত হইতে হবে। জারিত হওয়া মানে কি ইলেকট্রন ছাড়িয়ে দিতে হবে। তাহলে দেখো এখন সে ইলেকট্রন ছাড়িয়ে দিবে, তাহলে এই যে দুইটি ইলেকট্রন সে গ্রহণ করছে, দুইটি ইলেকট্রন এবার সে ছেড়ে দিয়ে জারিত হবে। এখন যখন দুইটি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে সেগুলোকে গ্রহণ করবে কে? সেগুলোকে গ্রহণ করবে সাইটোক্রোমো B6। তার মানে দেখো এই দুইটি ইলেকট্রন ছেড়ে দিছে এবং এই দুইটি ইলেকট্রন কে গ্রহণ করবে? সাইটোক্রোমো B6। তাহলে সাইটোক্রোমো B6 দুইটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে গেছে। যখনই দুইটি ইলেকট্রন সাইটোক্রোমো B6 এ আসবে তখন মনে রাখবা এখান থেকে এরকম শক্তি নির্গত হবে, কারণ ইলেকট্রন যখন মুভ করে তখন তোমরা জানো শক্তি নির্গত হয়। তো এই জায়গায় যখন আসবে তখন শক্তি নির্গত হবে, ওই শক্তিকে কাজে লাগাই আমরা এই জায়গায় পাবো এটিপি। কিভাবে? এডিপি কি করবে? একটা ইনঅর্গানিক ফসফেটকে যুক্ত করে একটা এটিপি তৈরি করে দিবে। এই দেখো কোন জায়গায়? এই জায়গায় আমরা এটিপি পেয়ে যাবো। খাইনি শেষ। যখন ফেরিডক্সিন থেকে ইলেকট্রনগুলো এখানে আসছে তখন শক্তি নির্গত হয়েছে, এই শক্তিকে কাজে লাগাইয়া এটিপি তৈরি করছে। কয়টা? একটা। তাহলে একটা এটিপি তৈরি হয়েছে, ফাইন। এখন যে দুইটি ইলেকট্রন এখানে ছিল এখন সেগুলো তো আরেক জায়গায় যেতে হবে। এবার সেগুলো কোথায় যাবে? দেখো সেগুলো যাবে PQ-তে। PQ মানে কি? PQ মানে হচ্ছে প্লাস্টোকুইনন। এই দুইটি ইলেকট্রন এবার কাকে যাবে? প্লাস্টোকুইনন। তোমার মনে রাখবা প্লাস্টোকুইনন চলনশীল। তাহলে এই দুইটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে, এবার তাকে জারিত হতে হবে। জারিত হওয়ার জন্য সে মুভ করে কার কাছে যাবে জানো? সে মুভ করে যাবে সাইটোক্রোমো F এর কাছে। তাহলে এই PQ মুভ করে দুইটা ইলেকট্রন এর কাছে নিয়ে যাবে। আবার এখানেও সাইটোক্রোমো, এখানেও সাইটোক্রোমো, তাই এখানেও শক্তি নির্গত হবে। দেখো এখানেও শক্তি নির্গত হয়েছে সাইটোক্রোমো, এখানেও শক্তি নির্গত হবে সাইটোক্রোমো। এই শক্তিকে কাজে লাগাই আমরা কি তৈরি করব বলো? আবার এটিপি তৈরি করব। এবং এডিপি কিভাবে তৈরি হয়? এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে এটিপি তৈরি হয়। তাহলে এটিপি এই জায়গায় তৈরি হয়েছে, এই জায়গায়। তাহলে কয়টা? দুইটা। তাহলে দেখো এখানে পার্থক্য বুঝছো? এখানে কিন্তু দুইটা এটিপি তৈরি হবে, ওখানে একটা, এখানে দুইটা এটিপি তৈরি হয়েছে, ফাইন। এখন দেখো সাইটোক্রোমো F থেকে যে ইলেকট্রনগুলো আসছিল সেগুলো এবার যাইতে হবে PC-তে। পিসি মানে হচ্ছে প্লাস্টোসায়ানিন। তাহলে দেখো এই দুইটা ইলেকট্রন সাইটোক্রোমো F এবার জারিত হওয়ার জন্য কাকে পাঠিয়ে দিল? পিসির কাছে পাঠিয়ে দিল। পিসি তো ভাই চলনশীল, তো পিসি কি করবে? এবার চলতে চলতে ফাইনালি আর কেউ নাই, ঠিক আছে? ফাইনালি এই পিসি যাইতে 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 এইখানে আবার পাঠিয়ে দিবে, এই দুইটা ইলেকট্রন P1 আবার পাঠিয়ে দিবে। তাহলে দেখো এটা পুরোটা একটা চক্র না? মানে দেখো এই দুইটা ইলেকট্রন যখন PS1 থেকে নিক্ষিপ্ত হয়েছিল সেটা ঘুরে ফিরে আবার PS1 ফেরত আসছে, তাই এটাকে বলা হয় চক্রীয় ফটোফসফোরিলেশন। এবং দেখো চক্রীয় ফটোফসফোরিলেশনে এটিপি তৈরি হয়েছে কয়টা? দুইটা। মজার বিষয় হচ্ছে কোনো NADPH2 তৈরি হয় নাই। তাহলে পার্থক্য বুঝো, চক্রীয় আর অচক্রীয়ের মধ্যে পার্থক্য বুঝো। চক্রীয় আর অচক্রীয়ের মধ্যে পার্থক্য হচ্ছে অচক্রীয়তে একটা এটিপি তৈরি হয়, একটা NADPH2 তৈরি হয়, কিন্তু চক্রীয়তে দুইটা এটিপি তৈরি হয়, কোনো NADPH2 তৈরি হয় না, কারণ এখানে কোনো NADPH2 রিডাক্টেস নাই, NADP রিডাক্টেস এনজাইম নাই। তাহলে কি জন্য এখানে NADPH2 তৈরি হবে? আর এটিপি দুইবার তৈরি হয়েছে, এদিকে একবার এদিকে একবার, তাহলে এটিপি কয়টা? দুইটা। তাহলে চক্রিত এটিপি দুইটা, কোনো NADPH2 তৈরি হয় নাই। আবার দেখো পানিও লাগে নাই, অচক্রিয়তে কিন্তু পানি লাগছিল, কেন বলতো? ওই NADPH2 তৈরি করার জন্য। যেহেতু এখানে NADPH2 তৈরি করতে হবে না, তাই এখানে কি লাগবে না? পানিও লাগতেছে না। তাহলে বুঝতেই পারতেছো চক্রীয় আর অচক্রীয়ের মধ্যে ডিফারেন্স। আশা করি তোমরা চক্রীয় আর অচক্রীয় বুঝছো। এখন তোমরা চক্রীয় আর অচক্রীয়ের মধ্যে একটা ডিফারেন্স বের করবা, এটা একদম সোজা। চক্রীয়তা একদমই সোজা। দেখো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, সাইটোক্রোমোতে সবসময় আসলে শক্তি তৈরি হবে, সাইটোক্রোমোতে আসলে শক্তি তৈরি হয়েছে। আবার দেখো সাইটোক্রোমোতে এখানেও আসছে, তাই আবার শক্তি তৈরি হয়েছে, পিসি থেকে এখানে চলে যাবে। আশা করি বুঝতে পারছো। এখন তোমরা নিজেই কিন্তু চক্রীয় আর অচক্রীয়ের মধ্যে ডিফারেন্সটা পড়তে পারবা। তোমরা কিন্তু এখন চাইলে নিজেরাই কিন্তু চক্রীয়, মানে তোমরা এখানে একটু চক্রীয় ভার্সেস অচক্রীয়র একটা ডিফারেন্স তোমরা ইতিমধ্যেই কিন্তু বুঝে ফেলছো।
যেমন তুমি দেখো তো চক্রীয়তে শুধুমাত্র কোন ফটোসিস্টেম 1, অচক্রীয়তে দোনোটা ফটোসিস্টেম 1 অ্যান্ড ফটোসিস্টেম 2 দোনোটাই কাজ করছে। চক্রীয়তে দেখবা পানি লাগে নাই, পানি দরকার নাই, এখানে পানি দরকার আছিল, দেখছো তোমরা। তারপর চক্রীয়তে পানি যেহেতু দরকার নাই, তাহলে অক্সিজেনও তো তৈরি হবে না, কারণ অক্সিজেন তৈরি হয় কোত্থেকে? পানি থেকে। পানি যেহেতু নাই, অক্সিজেন কোত্থেকে আসবে? আর পানি তো তৈরি অক্সিজেন থেকে। এখানে যেহেতু পানি আছে, তাই এখানে অক্সিজেনও তৈরি হয়। তারপর চক্রীয়তে NADP রিডাক্টেস নাই, NADP রিডাক্টেস নাই, যার কারণে এখানে কোনো NADPH2 তৈরি হয় নাই, এখানে আছে। এখানে NADPH2 তৈরি ছিল, তোমরা দেখছিলা। তারপর এখানে ATP তৈরি হয়েছে দুইটা, একটু আগেই দেখছো আমি দুইটা ATP তৈরি করছি, আর এখানে তৈরি হয়েছে একটা ATP এবং একটা NADPH2। তাহলে দেখছো পার্থক্যগুলো তো তোমরা নিজেরাই বুঝতে পারতেছ। এটাই হচ্ছে অচক্রীয় আর চক্রীয় মধ্যে পার্থক্য। পরীক্ষা আসলে এগুলাই লিখে দিবা। আমরা পড়তে পড়তে কিন্তু অলরেডি পার্থক্য বুঝে গেছি, কারণ পার্থক্য দেখে ফেলছি আমরা পড়তে পড়তে। অচক্রীয় পড়তে পড়তে আমরা পার্থক্য দেখে ফেলছি, মুখস্থ করতে হবে না। তো শেষ আমাদের কিন্তু সালোক সংশ্লেষণের প্রথম ধাপ, যেখানে আমাদের উদ্দেশ্য ছিল ATP আর NADPH2 তৈরি করা, এই দুইটা তৈরি করা শেষ। নেক্সট ধাপ আমাদের হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, যেখানে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট তৈরি করবে, শর্করা জাতীয় খাবার তৈরি করবে, যেটার নাম হচ্ছে C3 সাইকেল, C4 সাইকেল। নেক্সট ক্লাসে আমরা ক্যালভিন চক্র মানে C3 সাইকেলের মাধ্যমে কিভাবে খাবার তৈরি হয়, কিভাবে C4 সাইকেলের মাধ্যমে খাবার তৈরি হয় সেটাই দেখবো। তো ওগুলো পড়লেই কিন্তু আমাদের সালোক সংশ্লেষণ শেষ হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।